আসসালামু আলাইকুম। রিসার্চ হেল্প বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আবার স্বাগত। আজকে ব্যাচের লেকচার নাম্বার 4। আজকের লেকচারে আমরা রেফারেন্সিং সফটওয়্যার জোটেরো নিয়ে কথা বলবো। অর্থাৎ ব্যাচে প্রথমবারের মতো আজকে আমরা সফটওয়্যার নিয়ে কথা বলবো। আহ তো আমি জাস্ট শুরু করে দিচ্ছি এবং স্ক্রিন আশা করি শেয়ার হচ্ছে। ওকে, তো প্রথমেই বলি যে রেফারেন্সিং এর জন্য আমরা কেন সফটওয়্যারটা ইউজ করব। এক কথায় বললে, রেফারেন্সিংটা ম্যানুয়ালি করা অনেক সময় সাপেক্ষ এবং ভুল ত্রুটি হয়। এই জন্য আমরা একটা রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করি। এটাকে রেফারেন্স ম্যানেজমেন্ট টুলস এই জন্যই বলা হয়। রেফারেন্সিং এর পাশাপাশি আরো কিছু কাজ এটা দিয়ে করা যায়, যেটা আমরা আজকে ক্লাস শেষে দেখব। এই জন্য রেফারেন্সিং এর সফটওয়্যার গুলোকে রেফারেন্স ম্যানেজমেন্ট টুল বলা হয়। এবং এক্ষেত্রে বলে রাখি যে ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলা টুলস আছে যেগুলো দিয়ে রেফারেন্স করা যায়। এর মধ্যে তিনটা টুলস হলো ওয়ার্ল্ড ওয়াইড খুবই বিখ্যাত: জোটেরো, মেন্ডেলে এবং এননোট। জোটেরো, মেন্ডেলে এবং এননোট। তো সবচেয়ে বেশি বিখ্যাত হলো মেন্ডেলে আর জোটেরোই আমি মনে করি বেশি বিখ্যাত। এর নোটটা টাকা দিয়ে কিনতে হয়, জন্য একটু কম ইউজ হয়। কিন্তু এই তিনটা সফটওয়্যারই ওয়ার্ল্ড ওয়াইড রেফারেন্সিং এর জন্য বিখ্যাত। যে কোনো একটা শিখলেই হবে। মানে কাইন্ড অফ তিনটা তিন কোম্পানির ক্যালকুলেটর। আপনি যাই হিসাব করেন আউটপুট সেম দেখাবে। তো জাস্ট একটা শিখলেই হবে। আর একটা শিখলেই বাকিগুলোর ফাংশন সেম, অন্যগুলো অটোমেটিক পারবেন। মানে একরকম আর কি ফাংশন। তো আমরা আজকে রেফারেন্সিং সফটওয়্যার জোটেরো শিখবো। এই সফটওয়্যারটার রেটিং অন্য দুইটার চাইতে সব জায়গাতে ভালো, খুব ইউজার ফ্রেন্ডলি এবং টাইম টু টাইম আপডেট হয় তাই। ওকে, আমরা জোটেরো শিখবো। আচ্ছা, প্রথমে আমাদের তিনটা কাজ করতে হবে জোটেরোর। একটা হলো জোটেরোর ওয়েবসাইটে গিয়ে জোটেরো ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। এরপর একটা ব্রাউজার কানেক্টর আছে, ওটা কানেক্ট করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি এটা দেখাই দিচ্ছি প্রথমবার। মানে আমাদের জোটেরো নিয়ে আজকে আমরা যেহেতু ক্লাস করব, আমাদের তিনটা কাজ করতে হবে। ঠিক আছে, আমরা জাস্ট এই যে ক্রোমে যাব। ক্রোমে গিয়ে জোটেরো ডাউনলোড লিখে আমরা সার্চ করব। জাস্ট জোটেরো ডাউনলোড এই শব্দটা লিখে সার্চ করবেন। সার্চ করলেই আপনাকে প্রথম পাতাতেই জোটেরোর ওয়েবসাইটে নিয়ে যাবে। ঢুকবেন। খেয়াল করুন, খুব ভালো করে খেয়াল করুন। আচ্ছা, এই যে ভিতরে আপনাকে নিয়ে গেছে। তো এখানে দেখবেন লেখা আছে যে জোটেরো ফর উইন্ডোজ। যারা উইন্ডোজ ইউজার তারা এই যে জোটেরো ফর উইন্ডোজ এখানে ক্লিক করে ডাউনলোড করবেন। আপনারা এটা জানেন যে উইন্ডোজ ইউজারদের মধ্যে আবার 64 বিট, 32 বিট এরকম আছে। বেশিরভাগই 64 বিট, এখান থেকে ক্লিক করবেন। আর যারা এখানে ম্যাক ইউজার বা লিনাক্স ইউজার বা উইন্ডোজের 32 বিট ইউজার, এখানেও কিন্তু ভার্সনগুলো আছে। এছাড়াও জোটেরো বর্তমানে জোটেরো 7 ভার্সনটা চলে। কেউ যদি আগের ভার্সন ইউজ করতে চান তাহলে করতে পারেন। জোটেরো আগের ভার্সন গুলাও, মানে ওল্ডার ভার্সন গুলাও এখানে আছে। ও বর্তমানে মেবি 8 চলে আসছে, রাইট? আমরা কাজ করতে করতে 8ও চলে আসছে। তো একই, মানে জোটেরো 7, জোটেরো 8 এগুলো ঘুরে ফিরে আসলে একই। সো আমরা জাস্ট একটা ডাউনলোড করলেই হবে আর কি। ঠিক আছে, এই যে জোটেরো, আমরা আজকে জোটেরো 7 দিয়ে দেখাচ্ছি। কিন্তু জোটেরো 8ও আপনারা চাইলে ইউজ করতে পারেন, মানে 99.9% একই হবে এই আর কি। তো জোটেরো 7টা তাহলে এখান থেকে নামাই নিতে পারেন। জোটেরো 7 64 বিট, ঠিক আছে? জোটেরো 7, এই যে উইন্ডোজ 64 বিট, এখান থেকে এটা নামাই নিতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে প্রথম কাজ হলো জোটেরো 7 বা জোটেরো 8 যে কোনো একটা নামাই নেবেন, ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, উইন্ডোজ ইউজাররা 64 বিট ডাউনলোড করবেন। এক, এটা ডাউনলোড করা এবং ইনস্টল করা খুবই ইজি। যেহেতু ফ্রি সফটওয়্যার তো কোনো হ্যাসেল নাই। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো এখানে লেখা আছে ইনস্টল ক্রোম কানেক্টর, এটাতে ক্লিক করবেন। যারা মজিলা ইউজ করবেন আপনাদের লেখা থাকবে ইনস্টল মজিলা কানেক্টর বা ইটস কানেক্টর। মানে এটার কাজ হলো আমাদের জোটেরোর কাজকে একটু সহজ করে দেবে। আপনারা ইনস্টল ক্রোম কানেক্টরে ক্লিক করার পরে এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। আমি অলরেডি অ্যাড করেছি, এই জন্য আমার এখানে রিমুভ শব্দটা দেখা যাচ্ছে। আপনাদের এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোম ক্লিক করলেই আচ্ছা, আমি আমার ভিডিওটা অফ করি কারণ নাহলে আপনারা দেখতে পাবেন না। অ্যাড টু ক্রোমে ক্লিক করলেই দেখবেন আপনাদের ব্রাউজারের কোনায় জোটেরো চিহ্নটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ জোটেরো কানেক্টর এক্সটেনশনটা ব্রাউজারের সাথে অ্যাড করে নেবেন। অনেকের ক্ষেত্রে ব্রাউজারের সাথে অ্যাড করার পরও এখানে শো করে না। এটার কারণ হচ্ছে আপনার সেটিং থেকে হয়তো এক্সটেনশনটা অফ হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে একটু চেক করে নেবেন যে আপনার সেটিং থেকে এক্সটেনশনটা অফ হয়ে আছে কিনা। অফ হয়ে থাকলে অন করে দেবেন। তবুও কারো কারো ক্ষেত্রে যদি জোটেরো কানেক্টরটা এখানে শো না করে, তাহলে এই যে ক্রোমের যে 3 ডট, ক্রোমের যে কোনায় 3 ডট, এই কোনার 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখা আছে এক্সটেনশন। এক্সটেনশনে ক্লিক করলে দেখবেন আপনার ব্রাউজারটা কোনোভাবে অফ হয়ে আছে কিনা সেটাকে অন করে রাখবেন। আই হোপ এত কষ্ট করা লাগবে না, এমনিতেই এটা থাকবে। তাহলে যেটা বললাম, প্রথমেই দুটো দুটো কাজ। জোটেরো 8 অথবা জোটেরো 7, এই যে এখানে ওল্ডার ভার্সন, আদার ভার্সনে ক্লিক করলে 7টা পাবেন। জোটেরো 8 বা জোটেরো 7
ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এই যে জুটোরো 7 হচ্ছে এটা, জুটোরো 7 বা জুটোরো ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন এবং ক্রোম কানেক্টরটা ব্রাউজারের সাথে লাগাই নেবেন। ঠিক আছে, জাস্ট ক্লিক করে ইনস্টলে ক্লিক করে অ্যাডে ক্লিক করলেই হয়ে যাবে। 3 নাম্বার কাজ হলো, এই যে জুটোর ওয়েবসাইটে লেখা আছে লগ ইন, লগ ইনের এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। প্রথমবার লেখা আছে রেজিস্টার ফর ফ্রি অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট খুললে সুবিধা হলো, কখনো যদি আপনার ল্যাপটপটা হারাই যায় বা বিক্রি করে দেন বা চুরি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে অন্য কোনো জুটোতে ঢুকলেই আপনার আগের ফাইলগুলো পাবেন। এখানে ইউজার নেম এবং ইমেল পাসওয়ার্ড দেবেন। ইউজার নেম দেওয়ার বেলায়, যেমন আমার ইউজার নেম হচ্ছে মোরশেদ_728, মানে আপনার নামের সাথে একটা সংখ্যা লাগাই দিবেন যেন ইউজার নেমটা ইউনিক হয়। এরপর আপনি নিজে বুঝবেন কি করতে হবে। অর্থাৎ 3টা কাজ আমাদের করতে হবে। এই 3টা কাজ খুবই সহজ। এখানে যারা আছেন, আমি এতটুকু বিশ্বাস করি সবাই এতটুকু ম্যাচিউর যে একটা সফটওয়্যার ইনস্টল করা, ব্রাউজার কানেক্টর অ্যাড করা, আর জুটোর ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা, এতটুকু কাজ আশা করি আমরা পারবো। আমরা কি পারবো? একটু চ্যাট বক্সে জানাই। এখানে যারা জয়েন করেছি, এখানে যারা আমরা জয়েন করেছি, এই যে 3টা কাজের কথা বললাম, এই 3টা কাজ কি আমরা পারবো? জুটোর ডাউনলোড ইনস্টল, ক্রোম কানেক্টর ব্রাউজারের সাথে অ্যাড করা এবং জুটোর ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খোলা। অ্যাকাউন্ট খোলাটা ঐচ্ছিক, না খুললেও সমস্যা নাই। কিন্তু যেটা বললাম যে পিসি যদি কখনো লস্ট হয়, সেক্ষেত্রে এটা খুব দরকার। এতটুকু কাজ আমি এটা বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা পারবো, বা চেষ্টা করলে পারবো। ঠিক আছে, ওকে। এইবার আমাদের মেইন কাজ, এবার আমাদের মেইন কাজ সেটা কি, সেটাই এখন বলছি। ওকে, তো আমরা এখন জুটোরোটা ওপেন করবো। এই যে জুটোরো জেড দিয়ে একটা সফটওয়্যার, আর কি জেড দিয়ে, আপনারা আমাদের পিসিতে দেখবেন জেড দিয়ে একটা সফটওয়্যার দেখা যাচ্ছে। এটাই জুটোরো, এটাতে ডাবল ক্লিক করবেন, এটাতে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন এটাতে। ওকে, তো দেখুন, আপনারা যদি জোটেরোটা আপনারা যদি জোটেরোটা ওপেন করেন, আপনারা দেখবেন একদম ফাঁকা। আপনারা যদি জোটেরোটা ওপেন করেন, আপনারা জোটেরোটা একেবারেই ফাঁকা দেখবেন। কেন আপনারা ফাঁকা ফাঁকা দেখবেন? কারণ আপনাদের কোনো কাজ এখনো আপনি করেন নাই। কিন্তু আমার এখানে অনেকগুলা ফোল্ডার দেখাচ্ছে, কারণ এটা আমি দীর্ঘদিন এখানে কাজ করতেছি, এই জন্য অনেকগুলো ফোল্ডার এখানে দেখাচ্ছে। আপনারা একদম ফাঁকা দেখবেন। ঠিক আছে, তো আমি একটু বলি কি স্টেপ বাই স্টেপ কি করবেন। আমি আগে একটু বিষয়টা একটু দেখাই দিই। তো এখানে যে আপনারা প্যানেলটা দেখতে পাচ্ছেন, প্যানেল, এখানে 3টা প্যানেল আছে দেখেন। এই একটা প্যানেল, এই একটা প্যানেল, এই একটা প্যানেল। দেখেন, এখানে 3টা প্যানেল আছে, 3টা প্যানেল। হ্যাঁ, 3টা প্যানেল আমরা কি দেখতে পাচ্ছি? 3টা প্যানেল। বাম দিকের প্যানেলটাকে বলে ফোল্ডার প্যানেল। এখানে যারা আছেন নিশ্চয়ই শুধু একটা প্রজেক্টে কাজ করবেন না, নানান প্রজেক্টে কাজ করবেন, তাই না? তো এই যে বাম দিকের প্যানেলটাকে বলে ফোল্ডার প্যানেল, মাঝখানের প্যানেলটাকে বলে ফাইল প্যানেল বলতে পারেন, আর একদম ডান দিকের প্যানেলটাকে বলে মেটা ডাটা প্যানেল, মানে প্রত্যেকটা আর্টিকেলের নাম, ঠিকানা, ডিওআই, ভলিউম নাম্বার, পেজ নাম্বার, ডেট, এগুলা মানে বাম দিকে থাকবে ফোল্ডার গুলা, মাঝখানে থাকবে ফাইল, আর ডান দিকে থাকবে মেটা ডাটা মানে আর্টিকেলের ইনফো। এই 3টা প্যানেল মিলেই হলো জোটেরো। কিন্তু আপনারা প্রথমবার যখন ওপেন করবেন, আপনার একদম এখানে যেটা বলে খাখা মরুভূমি, যেটা বলে আর কি, আপনারা এগুলা দেখতে পাবেন। কারণ কারণ হচ্ছে যে তখন তো আপনারা কোনো কাজ করেন নাই, তো এখানে তো মানে খালিই দেখতে পাবেন। এটাই খুব স্বাভাবিক। ঠিক আছে, তো আপনারা কেমন দেখতে পাবেন সেটা আমি বলি। আপনারা যখন ওপেন করবেন, ওপেন করলে একদম থাকবে ফাঁকা। সেই ফাঁকার এখানে উপরে দেখবেন কোনায় লেখা আছে ফাইল। এখনই প্র্যাকটিস করা লাগবে না, আপাতত জাস্ট বুঝেন। এই যে উপরে লেখা আছে ফাইল, ফাইলে ক্লিক করবেন, এরপর লেখা থাকবে নিউ কালেকশন। ফাইল, তারপর লেখা থাকবে নিউ কালেকশন, নিউ কালেকশনে ক্লিক করবেন। মাই লাইব্রেরি আন্ডার নিউ কালেকশন, ফোল্ডারের নাম দেবেন, মানে আপনি যে কোনো একটা ফোল্ডারের নাম, যেমন ধরেন আমরা আমাদের ফোল্ডারের নাম দিলাম। আপনি যেই প্রজেক্টে কাজ করতে চান সেই প্রজেক্টের ফোল্ডারের নামটাই দেবেন। আমরা দিলাম ধরেন এসডিজি, ফোল্ডারের নাম দিলাম SDG32, ধরেন 32তম ব্যাচ, ধরেন 32 দিলাম। ভাই আপনি যেই প্রজেক্টে কাজ করবেন সেই প্রজেক্টের নাম দেবেন, দিয়ে ক্রিয়েট কালেকশন শব্দটাতে ক্লিক করলে আপনার ফোল্ডার তৈরি হয়ে যাবে। আমাদের কিন্তু ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং আমাদের দুটো প্যানেল খালি। মানে বাম দিকে শুধু ফোল্ডারের নাম দেখতে পাবেন, বাম বাম দিকে, আর ডান দিকে 2টা প্যানেল খালি, কারণ এখন আমরা কাজ শুরু করিনি। তাহলে এখানে যারা আছেন, সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করা, ফাইলে গিয়ে ফোল্ডার তৈরি করা, এতটুকু কাজ কি আমরা পারবো? এতটুকু কাজ আমরা পারবো কিনা? চ্যাট বক্সে জানাই। ওকে, আশা করি এতটুকু কাজ পারবো। বলতে এতটুকু কাজটা আসলে সত্যি কথা বলতে মানে পারা উচিত, তাই না? এতটুকু কাজ আমাদের পারা উচিত। ওকে, আচ্ছা,
এবার আমরা মূল কাজে আসি। এখন আমরা সফটওয়্যারের মানে ফাংশনটা একটু বোঝার চেষ্টা করি। দুনিয়ার যে কোনো সফটওয়্যার একটা নীতিতে কাজ কাজ করে। সেই নীতিটা হলো ইনপুট প্রসেস আউটপুট। মানে আমরা তাকে ইনপুট দিলে সে আমাদেরকে আউটপুট দিতে পারবে। যেমন আমরা আমাদের কিবোর্ডে যদি আমরা 5-এ ক্লিক করি, স্ক্রিনে 5 দেখায়, কারণ তাকে ওইভাবে ইনপুট দেওয়া আছে যে এখানে ক্লিক করলে তুমি 5 শো করবা আর কি। ঠিক আছে, এখানে ক্লিক করলে 5 শো করবা। আমরা ক্লাসে সব ডিটেলস দেখাবো, কারণ জরুরি প্রশ্ন থাকলে করেন, কিন্তু আপাতত প্রশ্ন না করা ভালো, চ্যাট বক্সে বলতে পারেন প্রশ্ন। আচ্ছা, ওকে। সালমা আক্তার বলছেন ফাইলটা আবার দেখান, ভিডিওটা এনে দেখলে পারবেন, ফাইলে ক্লিক করে নিউ কালেকশনে ক্লিক করবেন। আচ্ছা, তো দুনিয়া যে কোনো সফটওয়্যার ইনপুট প্রসেস আউটপুট এইভাবে কাজ করে। তো রেফারেন্সিং সফটওয়্যারের বেলায় দেখুন, আপনি যেই যেই সোর্স থেকে তথ্য নেবেন নেবেন বলে আপনার কাছে মনে হয়, সেই সোর্স গুলাকে জোটেরোতে এন্ট্রি করে রাখতে হবে। যেমন আপনি হয়তো আপনার গবেষণায় 20টা আর্টিকেল থেকে তথ্য নেবেন, 5টা পত্রিকা থেকে তথ্য নেবেন, 2টা রিপোর্ট থেকে তথ্য নেবেন। আপনার কাজ হলো এগুলাকে আগে জোটেরোতে এন্ট্রি করা, মানে এখানে নিয়ে আসা। এটাই আপনার কাজ। এখন অনেক হয়তো বলতে পারেন যে ভাই, গবেষণা ফাইনাল করার আগ পর্যন্ত তো আমি শিওর না যে এই 30টা আর্টিকেল যেগুলো আমি ডাউনলোড দিছি, আমার সবগুলো আর্টিকেল থেকে তথ্য নেওয়া লাগবে কিনা আমি তো শিওর না। তো হচ্ছে কোনো সমস্যা নেই, আপনি এখানে ফোল্ডারে এনে রাখছেন, পরে কাজে লাগে নাই, এটা কোনো সমস্যা না। তার মানে আমাদের কাজ হলো, আমরা যে প্রজেক্টে কাজ করতেছি সেই প্রজেক্ট রিলেটেড আর্টিকেল গুলাতে আমি পিসিতে ডাউনলোড করে রাখছি বা কোথাও রাখছি, সেগুলোকে জুটোতে এন্ট্রি করা। মানে রেফারেন্সিং করতে হলে যত ফাইল থেকে আমি তথ্য নেব সব ফাইলকে আগে জোটোতে এন্ট্রি করতে হবে। এটা হলো জোটোর বা যে কোনো রেফারেন্সিং সফটওয়্যারের বেসিক রুলস। ওকে। ওকে, তাহলে আমরা এই যে আমাদের ডিজি নামে একটা ফোল্ডার করলাম। তো 4 ভাবে অ্যাড করা যায়, বুঝছেন? 4 ভাবে হচ্ছে, 4 ভাবে অ্যাড করা যায়। মানে আমরা আমরা যেই যে সোর্স থেকে তথ্য নেব সেগুলোকে 4 ভাবে অ্যাড করা যায়। তো এক নাম্বার হলো পিডিএফ ইম্পোর্ট। পিডিএফ ইম্পোর্ট। পিডিএফ ইম্পোর্ট মানে কি, যেমন আপনি এইচডিজি নিয়ে কাজ করতেছেন, আপনি ল্যাপটপে হয়তো এইচডিজি নিয়ে 20টা আর্টিকেল ডাউনলোড করে রাখছেন বা 25টা আর্টিকেল ডাউনলোড করে রাখছেন। এই 25টা আর্টিকেল আপনি এখন আপনার জুটোর ফোল্ডারে এন্ট্রি করে রাখবেন। এটাকে বলে পিডিএফ ইম্পোর্ট। মানে আমার পিসিতে অলরেডি পিডিএফ ডাউনলোড করে রাখছি, জুটোর মাধ্যমে আমি জাস্ট এখন এগুলা আপলোড করব। তো কিভাবে দেখুন, স্ক্রিন কি ঠিক মতো দেখা যায়? স্ক্রিন, আজকে স্ক্রিনটা টাইম টু টাইম সিঙ্ক হচ্ছে দেখতে পাচ্ছি, আমি অন্য একটা মোবাইল দিয়েও অ্যাড আসি আর কি, আমার সামনে আছে। ওকে, দেখুন, এই যে উপরে, এই যে আমার মাউসটা যেখানে উপরে, এখানে লেখা আছে অ্যাড এর একটা প্লাসের চিহ্ন আছে, প্লাসের চিহ্ন। এই চিহ্নে ক্লিক করলাম। ক্লিক করার পর লেখা আছে অ্যাড ফাইল। অ্যাড ফাইলে ক্লিক করবো, দেখেন অ্যাড ফাইল। অ্যাড ফাইল শব্দতে ক্লিক করব। অ্যাড ফাইল শব্দতে ক্লিক করলে আপনাকে আপনার পিসি এর ভেতরে নিয়ে যাবে। পিসি এর ভেতরে আপনি যেখানে এইচডিজি এর ফাইলগুলো রাখছেন, আপনি যেখানে এইচডিজি এর ফাইলগুলো রাখছেন সেখানে আপনি চলে যাবেন। চলে গিয়ে জাস্ট ফাইলগুলোকে মার্ক করে একটা অ্যাড করতে চাইলে একটা, সবগুলো অ্যাড করতে চাইলে সবগুলো, আপনি জাস্ট ওপেনে ক্লিক করলেই দেখুন সবগুলো ফাইল এখানে অ্যাড হয়ে যাবে। যদি আপনি 100টা ফাইলও অ্যাড অ্যাড করেন, সেটা অ্যাড হতে হয়তো সর্বোচ্চ 2 মিনিট লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ হলো, এবং এটাই সবচেয়ে দরকারি কাজ, পিসিতে আমরা যেখানে আমাদের গবেষণা রিলেভেন্ট আর্টিকেলগুলো ডাউনলোড দিয়ে রাখছি সেগুলোকে এখানে এন্ট্রি করা। ঠিক আছে, আবারও বলছি, অনেকে বলতে পারেন ভাই সব আর্টিকেল যদি কাজে না 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 লাগে, না লাগলে কোনো সমস্যা নেই, সেটা অটোমেটিক বাদ হয়ে যাবে। ওকে। আচ্ছা, এখন একটা জিনিস কি খেয়াল করছেন, যে আর্টিকেল গুলো আমরা অ্যাড করছি, ডান দিকের প্যানেলে প্রত্যেকটা আর্টিকেলের মেটা ডাটা, মানে প্রত্যেকটা আর্টিকেলের টাইটেল, অথর, ডেট, ডিইউআই, প্রত্যেকটা আর্টিকেলের নাম, ঠিকানা, মানে 14 গোষ্ঠীর ঠিকানা চলে আসছে। আমরা কি এটা দেখতে পাচ্ছি এখানে ডান দিকের প্যানেলে? ডান দিকের প্যানেলে চলে চলে আসছে না? একজন প্রশ্ন করছেন ফ্রি ভার্সনে কতগুলা ফাইল অ্যাড করা যাবে। দেখেন আমার নিজের ফোল্ডার, দেখেন কম করে হলে এখানে 200 ফোল্ডার আছে। আমি কিন্তু ফ্রি ভার্সন ইউজ করি। সো এটা টেনশন করার দরকার নেই যে ফ্রি ভার্সনে কতটুকু পারবো। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, দেখেন জোটোর কিন্তু অটোমেটিক প্রত্যেকটা ফাইলকে স্ক্যান করে তথ্যগুলা নিয়ে নিছে, যেই তথ্যগুলো সামনে রেফারেন্সিং করতে লাগবে। এখন আপনারা বলবেন ভাই আপনি অ্যাড করলে ইনফো চলে আসে, ওই আমরা অ্যাড করলে তো ইনফো আসে না। যেমন, খেয়াল করেন, এই যে আমি এখন আরেকটা ফাইল অ্যাড করব, কিন্তু ওই ফাইলের ইনফোটা এখানে আসবে না। দেখুন, এই যে আমি আরেকটা ফাইল অ্যাড করছি, এখন দেখেন একটা ফাইল অ্যাড করছি, কিন্তু অন্যগুলার মতো এখানে ইনফোটা আসতেছে না। তাই তাই না, দেখেন।
একটা ফাইল অ্যাড অ্যাড করছি, অন্যগুলোর মতো ইনফো আসতেছে না। তো খেয়াল রাখবেন বিষয়টা কেন এমন হয়, বলে দিই আপনাদেরকে। আচ্ছা, বা অনেক অনেক সময় সে বারবার স্ক্যান করার পর আসে। হ্যাঁ, এই যে অনেকক্ষণ স্ক্যান করার পর নিতে পারছে, ঠিক আছে। আবার কিছু কিছু ডকুমেন্ট নিতে পারবে না। আপনারা দেখেন যে কিছু কিছু ডকুমেন্ট আপনি অ্যাড, আমি এই যেখানে একটা ডকুমেন্ট এখন অ্যাড অ্যাড করবো, সেখান থেকে কিন্তু যতই স্ক্যান করুক, মানে আগের গুলার মতো সে মেটা ডাটা নিতে পারবে না। কেন? আচ্ছা এখন দেখ, তা আপনাদের ক্ষেত্রে এমন হবে। তো এই বিষয়টা কেমন এমন হয় বলি। রিসার্চ আর্টিকেল যখন আমরা জরুরতে অ্যাড দিই, সেই স্ক্যান করে সব তথ্য নিয়ে নিতে পারে। রিসার্চের বুকস যখন অ্যাড দিই, স্ক্যান করে সব তথ্য নিতে পারে। কিন্তু এর বাইরে লোকাল সোর্স বা আনভেরিফাইড অনেক সোর্স যখন আমরা অ্যাড করি, সব সময় সে নিতে পারে না। যেমন আমি এখন অ্যাড করলাম একটা ফাইল, সেখানে কিন্তু অথর, ডেট, টাইটেল, সোর্স এগুলো নিতে পারতেছে না। কেন? কারণ এই ফাইলের ভেতরে ওই ইনফোগুলো নাই। এই জন্য সে নিতে পারতেছে না। তার মানে এইটার জন্য আপনার অন্য সিস্টেমে অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা যেটা দেখালাম পিডিএফ এর মাধ্যমে অ্যাড করা, এটা আর্টিকেল এবং বুকস এর ক্ষেত্রে কাজ করবে। কিন্তু অন্য কোনো সোর্স, যেমন রিপোর্ট বা আনভেরিফাইড বিভিন্ন সোর্স, দেখবেন আপনারাও দেখবেন আপনাদের 50টা আর্টিকেলের মধ্যে 3টা আর্টিকেল জোটেরও পড়তে পারতেছে না, মানে সে এখান থেকে স্ক্যান করতে পারতেছে না। আপনাদের কাজ হবে ওই 3টা আর্টিকেলকে আপাতত রিমুভ করে রাখা। ওগুলা কি করতে হবে সেটা বলতেছি, ওকে? তাহলে আবার বলছি, আবার বলছি যে আহ সুপ্রিয়া দাস বলছেন স্ক্যান কপি করে অ্যাড অ্যাড করলে কি অ্যাড হবে না? স্ক্যান কপি করে এভাবে হবে না। ওকে, তো যেটা বললাম যে আপনারা যে আর্টিকেলগুলো ডাউনলোড করে রাখছেন বা যে বইগুলো ডাউনলোড করে রাখছেন, সেগুলো এখানে আপলোড দিবেন। সবগুলো আর্টিকেলের দেখবেন ইনফোগুলা নিতে পারছে কিনা। যেগুলার ইনফো নিতে পারে নাই, সেগুলোকে মার্ক করে রাখবেন, মানে চিহ্নিত করে রাখবেন। সেগুলার পরে অন্য সিস্টেমে অ্যাড করতে হবে। তাহলে 1 নাম্বার পদ্ধতি দেখালাম যে পিডিএফ এর মাধ্যমে কিভাবে অ্যাড করবেন। খুব সোজা, প্লাসের এখানে গিয়ে অ্যাড ফাইলে ক্লিক করলেই আপনাকে আপনার পিসিতে নিয়ে যাবে, অ্যাড করতে পারবেন। তো এটা হলো এক। আবার বলছি 4টা পদ্ধতি শেখাবো, যে কোনো একটা পদ্ধতিতে অ্যাড করলেই হবে। যে কোনো একটা পদ্ধতি অ্যাড করলে হবে, জাস্ট 4টা পদ্ধতি আপনাদেরকে দেখাবো। একটা পদ্ধতি দেখালাম, এটা হচ্ছে পিডিএফ এর মাধ্যমে অ্যাড করা। আশা করি এটা বুঝতে পারছেন। এবার আমরা 2 নাম্বার পদ্ধতিতে যাবো। 2 নাম্বার পদ্ধতিতে এটা হলো ব্রাউজার কানেক্টর। ব্রাউজার কানেক্টরের মাধ্যমে অ্যাড করা। এটা মানে কি? দেখুন, যেই আর্টিকেলটা আমি ডাউনলোড করতে পারি নাই কোনোভাবে, সেটা কি আমি পিডিএফ ইম্পোর্টের মাধ্যমে অ্যাড করতে পারবো? পারবো না। কিন্তু এমন হইতে পারে যে আর্টিকেলটা আমি ডাউনলোড করতে পারি নাই, ওই আর্টিকেলের হয়তো অ্যাবস্ট্রাক্ট থেকে কোনো একটা তথ্য নিচ্ছি, মানে ওই আর্টিকেল থেকে সামহাও কোনো তথ্য আমি নিছি। কিন্তু রেফারেন্সিং করতে হলে ফান্ডামেন্টাল রুলস হলো ওই আর্টিকেলটাকে আগে জটিলতে অ্যাড করতে হবে। যেহেতু ডাউনলোডই করতে পারি নাই, তাহলে তো পিডিএফ ইম্পোর্ট এই অপশনটা কাজ করবে না। তাহলে দ্বিতীয় অপশন ব্রাউজার কানেক্টর, এটা। তো ব্রাউজার কানেক্টরের বিষয়ে বলি। ব্রাউজার কানেক্টর মানে এই যে জোটোরোতে একটু আগে আমরা দেখাইলাম, একটা কানেক্টর আমি অ্যাড করে রাখছি। এখন খেয়াল করুন, খেয়াল করুন, আমি একটা ওয়েবসাইটে ঢুকি, দেন দেখাচ্ছি। আচ্ছা, ধরেন সায়েন্স ডিরেক্ট ওয়েবসাইটে ঢুকলাম, বা যে কোনো ওয়েবসাইট, মানে যে কোনো ওয়েবসাইট। এখানে ঢুকে ধরেন কোনো একটা আর্টিকেল, ধরুন এই যে স্ক্রিনে আপনারা একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন, হ্যাঁ? বা এটা পরেরটাও যদি দেই, যে কোনো আর্টিকেল, যে আর্টিকেলটা আপনি হয়তো ডাউনলোড করতে পারতেছেন না, যেই আর্টিকেলটা আপনি হয়তো ডাউনলোড করতে পারতেছেন না, এই যে স্ক্রিনে একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন, আর্টিকেল ডাউনলোড করতে পারতেছেন না। এখন যদি আপনি জাস্ট এখানে এই যে সাদা চিহ্নতে ক্লিক করেন, এই যে সাদা চিহ্নটা দেখেন, ও সরি, আমার আমার মাথার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। এখন দেখতে পাবেন, এই যে, এই যে উপরে দেখেন, উপরে এই যে জোটোরো কানেক্টরটা সাদা হয়ে আছে, দেখেন এই যে জোটোরো কানেক্টরটা সাদা হয়ে আছে। অনেকে দেখতে পাচ্ছেন না হয়তো, আমি একটু মার্ক করে দিই। এই যে দেখতে দেখতে পাচ্ছি আমরা এখন জোটোরো কানেক্টরটা কিন্তু সাদা হয়ে আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে মার্ক করে কিভাবে? এই যে, এই, তো এইবার, এইবার এই জোটোরো, সরি, রিমুভ করে দিই। তো এই জোটোরো কানেক্টর সাদা সাদা হয়ে থাকার অর্থ হলো, জোটোরো কানেক্টর সাদা হয়ে থাকার অর্থ হলো সে স্ক্যান করতে পারতেছে। আমি জাস্ট যদি এখানে ক্লিক করি, এই সাদা চিহ্নটাতে আমি যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আপনি আপনার জোটোরোতে দেখবেন এই আর্টিকেলটা চলে আসছে। দেখেন এই যে জোটোরোতে সাথে সাথে এই যে রিকভারিং থ্রু প্লে, এই আর্টিকেলটা এবং তার সব ইনফো কিন্তু সাথে সাথে এখানে চলে আসছে। শর্ত হলো জোটোরো সফটওয়্যারটা ওপেন থাকতে হবে এবং এই ফোল্ডারটা ওপেন থাকতে হবে। আবারও দেখাচ্ছি, খেয়াল করুন। ধরুন কোন একটা আর্টিকেল, যে আর্টিকেলটা আপনারা এখন স্ক্রিনে দেখবেন, এই যে
A3D ভার্চুয়াল ইনভায়রনমেন্ট, ধরেন এরকম একটা আর্টিকেল। এই আর্টিকেল থেকে আমরা তথ্য নেব, কিন্তু এটা ডাউনলোড করতে পারতেছি না। আমি এই যে এখানে কোনায় এই যে সাদা চিহ্নটা আছে কোনায়, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে খেয়াল করুন, আমি আমার যদি জোটোরোতে যাই দেখবো এই আর্টিকেলের সব তথ্য সে স্ক্যান করে নিয়ে নিছে। তাহলে এটা হলো জোটোরো কানেক্টরের কাজ। জোটোরো কানেক্টর আমাদেরকে রিয়েল টাইমে যে কোনো একটা আর্টিকেলের যাবতীয় সব ইনফো এক ক্লিকে নিয়ে দেয়। বিশেষ করে যে আর্টিকেলগুলো ডাউনলোড করতে পারবো না, সেই আর্টিকেলগুলোর ক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ। আপনারা কি আমার কথা বুঝছেন? এখানে যারা আছেন জাস্ট চ্যাট বক্সে এতটুকু জানান যে কানেক্টরের কাজটা এটা বইয়ের ক্ষেত্রে হবে, আর্টিকেলের ক্ষেত্রে হবে, ঠিক আছে? যেমন আমি আর একটা আর্টিকেল খেয়াল করুন, আরেকটা আর্টিকেল যেটার নাম হচ্ছে ড্রাফটিং স্পেকট্রাম পলিসি। এই আর্টিকেলটা আমি জাস্ট এই জোটেরো কানেক্টরে ক্লিক করব। ফোল্ডার কিন্তু ওপেন থাকা লাগবে, অনেকেই এই ভুলটা করেন, জোটেরো ওপেন করে থাকেন না বা ফোল্ডার ওপেন করে রাখেন না, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, জোটেরো তো এই ফোল্ডারটা ওপেন থাকতে হবে, এটা তো রুলস। সব এই আর্টিকেলে সব ইনফো আমার চলে আসছে। এটাকে বলে ব্রাউজার কানেক্টর। এখন ব্রাউজার কানেক্টরটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে যখন আমরা কোনো নিউজ পেপার সোর্স থেকে তথ্য নেই। যখন আমরা কোনো নিউজ পেপার সোর্স থেকে তথ্য নেই, তখন আমাদের হচ্ছে যে ব্রাউজারটা খুব কাজে লাগে, ঠিক আছে? যেমন খেয়াল করুন, আহ, খেয়াল করুন, আমরা এখন একটা ডেইলি স্টারের আর্টিকেলে ঢুকবো। এই আর্টিকেলটা আমাদের গবেষণায় আমরা হয়তো ব্যবহার করব। এটা তো আর পিডিএফ নাই, এটা তো আর পিডিএফ এর মাধ্যমে অ্যাড করবো না, তাই না? মানে এটা তো আর পিডিএফ নাই যে পিডিএফ এর মাধ্যমে এটা অ্যাড করব, এই সুযোগ নাই। তো এখন খেয়াল করুন, এই যে জোটেরো কানেক্টরটা এখন একটু সবুজ, সবুজ সবুজ না, একটু নীল হয়ে আছে, দেখেন। ওই যে আমার একদম ডান দিকের উপরের কোনায় আমরা কি দেখতে পাচ্ছি জোটেরো কানেক্টরটা একটু নীল হয়ে আছে। এই নীল হয়ে থাকার মানে হচ্ছে যে এটা একটা ওয়েব সোর্স আর কি, ওয়েব সোর্স, ঠিক আছে? এখন দেখুন তো, আমি যদি ক্লিক করি, আমি যদি এই নীল চিহ্নতে ক্লিক করি, তাহলে আমাদের এই হাউ বাংলাদেশ লস্ট লেভারেজ ইন ক্রিকেট ডিপ্লোমেসি এই আর্টিকেলটা, খেয়াল করুন তো আমার জোটেরোতে এই আর্টিকেলের সব ইনফো আসছে কিনা বলেন তো, সব ইনফো। টাইটেলটা আসছে, যে টাইটেলটা আসছে, টাইটেলটা একটু এডিট করতে হবে, টাইটেলটা আসছে এই যে হাউ বাংলাদেশ লস্ট লেভারেজ ইন ক্রিকেট ডিপ্লোমেসি, টাইটেলটা এতটুকু আসছে। কিন্তু অথরের জায়গায় কি কিছু আসছে? দেখেন দেখেন তো, অথরের জায়গায় কিছু আসছে? অথরের নাম আসে আসে নাই। এই আর্টিকেলটা তো একটা ডেটে লেখা হচ্ছে, ডেটের জায়গায় কিছু আসছে? আসে নাই। তাহলে এবার আপনারাই বলুন, যদি এই ঘরগুলা যদি এখন খালি থাকে, তাহলে পরবর্তীতে এই সোর্স ব্যবহার করে আমি যখন রেফারেন্সিং করব, জোটেরও কি আমাকে দিতে পারবে ইনফোগুলা? আমার কথা বুঝছেন? আচ্ছা, নরসিংদী পিটিআই একজন জুম বলছেন যে ভাই আমার ক্রোম এক্সটেনশনে জেড চিহ্নটা দেখায়, আপনার মতো দেখায় না। উত্তর হচ্ছে জেড চিহ্নতে একবার ক্লিক করলেই এরপর আমার মতো দেখাবে। ওকে, এখন দেখেন, জোটেরও এই সোর্সকে ঠিক মতো সে স্ক্যান করতে পারে না, নিতে পারে না, তার মানে এই সোর্স যতদিন আপনি এইভাবে রাখবেন আপনাকে আউটপুট ভালো দেবে না। আমাদের কাজ হলো যেই ইনফোগুলা নিতে পারে নাই সেগুলা ম্যানুয়ালি ফুলফিল করা। টাইটেল নিতে পারছে, ওকে। অথর নিতে পারে না, তাহলে আমি অথরের নামটা, অথরের নাম কি শামশাদ মুর্তজা, তাহলে আমি এই অথরের নামটা শামশাদ মুর্তজা, অথরের নামটা আমি অথরের জায়গায় ফুল নেমটা লিখে লিখে দিলাম, তাহলে টাইটেল হলো, অথর হলো। এরপর ডেট, ডেটের জায়গায় আমি লিখে দিলাম 2026। ওয়েব সোর্সের ক্ষেত্রে এই তিনটা জিনিস সবসময় মাস্ট ফুলফিল করবেন, টাইটেল, অথর, ডেট। আর ইউআরএলটা সে অটোমেটিক নিতে পারবে, ইউআরএল সে নিয়ে নিয়ে নিছে। তাহলে কি আপনারা বুঝছেন যে কানেক্টরের মাধ্যমে আমরা যে কোনো আর্টিকেল, যে কোনো বুক স্মুথলি নিতে পারবো। কিন্তু কোনো রিপোর্ট বা কোনো নিউজ পেপার যদি আমরা নেই, সব সময় সে হয়তো বেটার, মানে সব তথ্য নাও আনতে পারে। তো না আনলে আমাদের কাজ হলো প্যানেলটা একবার করে চেক করা। এখানে আপনারা যারা আছেন, আমি প্রায় দেখি আমাদেরকে যখন বিভিন্ন আর্টিকেল দেখান, আপনারা বলেন ভাই আমি তো জোটোরো ইউজ করছি, তাহলে আমার কেন ভুল হয়েছে? মানে অনেকের অথরের জায়গায় ফাঁকা থাকে, কিন্তু বাস্তবে কি, যদি আপনি আপাই স্টাইলে কাজ করেন অথরের জায়গায় কি ফাঁকা থাকবে? কখনো থাকবে না। বা অনেকের দেখা যায় ডেটের জায়গায় ফাঁকা থাকে। তো এটা তো লজিক্যাল না, কারণ মেইন কথা হলো আপনার স্ক্যান করছেন যখন তখন আসে নাই। তো তখন যেহেতু আসে নাই, আপনার কাজ হলো ম্যানুয়ালি এগুলা এন্ট্রি করে দেওয়া। আশা করি বিষয়টা খুব বুঝতে পারছেন। একজন প্রশ্ন করার জন্য অথর যদি না থাকে, অথর না থাকলে ওয়েবসাইটের নামটাই অথর হিসাবে গণ্য হবে, গত ক্লাসে বলছি। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এই কানেক্টরের কাজ কি? কানেক্টর কাজ হলো সরাসরি রেফারেন্সকে এখানে নিয়ে আসা, আমরা 2 নাম্বারটা গেল। 3 নাম্বার হলো ডিওআই বা আইএসবিএন নাম্বার। দেখুন,
এই 3 নম্বরটা আমাদের ওটা লাগে না, মানে অনেক সময় এমন হয় যে আমরা ডাউনলোডও করতে পারতেছি না, ব্রাউজার কানেক্টর দিয়েও অ্যাড করতে পারতেছি না, তখন কি করব? যেমন অনেকের কাছে বিভিন্ন পুরাতন অফলাইন বই আছে যেটার কোনো অনলাইন ভার্সন নাই। তো অনলাইন ভার্সন যেহেতু নাই, তো আগের দুইটা মাধ্যমে আর কাজ হচ্ছে না। তো জরুরত আরেকটা অপশন আছে, সেটা হলো ডিওয়াই বা এসবিএন নাম্বার। ডিওয়াই হচ্ছে এর পূর্ণরূপ হলো ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। মানে সোজা কথা বললে প্রত্যেকটা আর্টিকেলের একটা ইউনিক নাম্বার থাকে, এটাকে বলে ডিওয়াই নাম্বার। তো আগের দুইটা পদ্ধতিতে যদি আপনি কোনো আর্টিকেল অ্যাড করতে না পারেন, তো যে কোনো আর্টিকেলের নামের নিচে বা আশেপাশে দেখবেন লেখা আছে ডিওয়াই নাম্বার। ডিওয়াই নাম্বার 10 দিয়ে শুরু হয়, 10 দিয়ে। এই ডিওয়াই নাম্বারটা যদি আপনি কপি করেন, এই যে ডিস্টেন্স বেসড এই আর্টিকেলটা দেখেন, এই ডিওয়াই নাম্বারটা কপি করে, খেয়াল করুন, আপনি আপনার জোটোরোতে যাবেন। জোটোরোতে গিয়ে উপরে দেখবেন, এই যে উপরে যে চারটা জিনিস আছে, সেকেন্ড, যেটা সেকেন্ড লাইটের মতো চিহ্ন, এখানে এটা পেস্ট করে দেবেন। পেস্ট পেস্ট করে ইন্টার দিবেন। খেয়াল করুন, ইন্টার দেওয়ার সাথে সাথে, খেয়াল করুন তো, ইন্টার দেওয়ার সাথে সাথে এই যে ডিস্টেন্স বেস এই আর্টিকেলটা এবং তার ডিটেলস এখানে অ্যাড হয়ে গেছে না? আমরা কি বুঝতেছি এখানে যারা আছি? আমাদের ফান্ডামেন্টাল কাজ হলো আগে সব সোর্সকে এন্ট্রি করা। চারটা পদ্ধতি দেখাবো, যে কোনো একটা পদ্ধতিতে এন্ট্রি করলে হবে। 3 নাম্বারটা আশা করি বুঝতে পারছেন, যে কোনো বইয়ের আইএসবিএন নাম্বার বা আর্টিকেলের ডিওয়াই নাম্বার যদি আমরা এখানে দিয়ে দিই, সে অটোমেটিক, মানে কাইন্ড অফ আমাদের এনআইডি নাম্বার দিলে যেমন সার্ভারে আমাদের ডিটেলস দেখায়, এটা এরকম আর কি, রিয়েল টাইমে চলে আসবে। শর্ত হলো জাস্ট লিঙ্কটা প্রপারলি পেস্ট করতে হবে, ঠিক আছে? এটা হলো ডিওয়াই দিয়ে অ্যাড করাকে। আমি আবারও দেখাই দিই আরেকটা দিয়ে। আবারও বলছি, অনেকে হয়তো মিস করে যাচ্ছেন দুই একটা দেখানো, ভিডিওটা দেখলে বুঝবেন। এই দেখেন, আমি আরেকটা আর্টিকেল এখন ওপেন করতেছি, মাল্টিপল ইউজার রেপ্লিকা নামে একটা আর্টিকেল। এটার ডিওয়াই নাম্বারটাই যে আমি কপি করলাম, যদি আগের দুইটা মেথডের না হয় আর কি, ঠিক আছে? এই যে কপি করলাম, কপি করে, খেয়াল করুন, আবার আমি যাচ্ছি, ইন্টার দিলাম, এই যে মাল্টিপল ইউজার রেপ্লিকা, এইটা এখন এখন দেখবেন আমার জোটোরোতে অ্যাড হয়ে গেছে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। 3 নাম্বার পদ্ধতি। এবার 4 নাম্বার পদ্ধতি বলি। 4 নাম্বার পদ্ধতিটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ দেখুন, রিসার্চে আমরা নানান কিসিমের ডকুমেন্ট থেকে আমরা তথ্য নেই। 100টার মধ্যে 95টা যেভাবে দেখাইছে এভাবে হয়ে যাবে, কিন্তু 5টা হবে না। এই 5টার ক্ষেত্রে ম্যানুয়াল এন্ট্রিটা শিখতে হবে। ম্যানুয়াল এন্ট্রিটা আমাদের শিখতে হবে। মানে বিষয়টা কি একটু বলি। ধরুন, আপনার কাছে একটা অফলাইন পত্রিকা আছে যেটার কোনো অনলাইন ভার্সন নাই, এটা থেকে আপনি তথ্য নিতে চান, তাহলে কি আগের 3টা মেথড কাজ করবে? করবে না। আপনার কাছে একটা অফলাইন বুকস আছে যেটার কোনো অনলাইন অস্তিত্ব নাই, আপনি সেটা থেকে তথ্য দিতে চান, তো তা আপনার এই মেথডটা কাজ করবে না। আরেকটা হলো বিভিন্ন রিপোর্ট, যেমন ডাব্লিউএইচওর রিপোর্ট বা এরকম, মানে বড় বড় সংস্থার যে রিপোর্ট গুলা, এই রিপোর্ট গুলা অনেক সময় জোটেরও স্ক্যান করে ইনফোটা নিতে পারে না। তখন আমরা এই ম্যানুয়াল এন্ট্রিটা কাজ করি আর কি, ঠিক আছে? যেমন খেয়াল করুন, ধরুন আমি, খেয়াল করুন, আমি আমার গবেষণায় ধরেন ডেঙ্গু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা ধরেন রিপোর্ট থেকে আমি তথ্য নেব। ডেঙ্গু ডেঙ্গু রিপোর্ট পিডিএফ লিখে আমি সার্চ করলাম, কথার কথা, ডেঙ্গু রিপোর্ট পিডিএফ লিখে সার্চ করলাম, ডাব্লিউএইচও পিডিও, ডাব্লিউএইচও, ঠিক আছে, বা সিডিসি এর এটা রিপোর্ট, হ্যাঁ। আচ্ছা, এখন খেয়াল করেন, এই ধরেন সিডিসির এই রিপোর্টটা, ডেঙ্গু ইজ এ রিপোর্টেবল ডিজিজ ইন দ্য ইউনাইটেড স্টেটস, ধরেন এই 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 ডকুমেন্টটা আমি আহ, এখন ডাউনলোড করে আমাদের গবেষণা ইউজ করতে চাই, হ্যাঁ, ডেঙ্গুর। এখন আমি যেটা বললাম, জোটেটোতে যাবো, গিয়ে পিডিএফ সেকশনের মাধ্যমে অ্যাড করব, দেখি হয় হয় কিনা। খেয়াল খেয়াল করুন, এই যে আমি জোটেটোতে গেলাম, জোটোতে গিয়ে আমি যে অ্যাড করলাম, দেখেন জোটোতে গিয়ে অ্যাড করার ট্রাই করলাম, কিন্তু এখানে কিন্তু শুধু টাইটেল নিতে নিতে পারছে, দেখেন, শুধু টাইটেল নিতে পারছে, অন্য কিছু কিন্তু নিতে পারে নাই। আমার কথা বলছেন, দেখেন, শুধু টাইটেল নিছে, অন্য কিছু কিন্তু নিতে পারে নাই। অনেক সময় বারবার রিফ্রেশ দিলে নিতে পারে, নিতে পারে নাই। তো এই ক্ষেত্রে মানে কোনো সময় যদি দেখেন কোনো ডকুমেন্ট জোটোর নিতেই পারতেছে না, কোনো ডকুমেন্ট জোটোর নিতেই পারতেছে না, সেক্ষেত্রে ডকুমেন্টটা ডিলেট করে দেবেন। রিমুভ ফ্রম কালেকশন, ডকুমেন্টটা ডিলেট করে ডকুমেন্টের মেটা ডাটা গুলা এন্ট্রি করবেন। ডকুমেন্টের মেটা ডাটা এন্ট্রি করবেন, মানে এই ডকুমেন্টে অ্যাড করার দরকার নাই, এই ডকুমেন্টের ইনফো গুলা একটা নতুন এন্ট্রি দেবেন। কেমনে দেবেন দেখেন, দেখেন, আচ্ছা। ও তার আগে একটা কথা বলে রাখি, যারা জোটোতে অ্যাকাউন্ট খুলবেন, জোটো ওপেন করার পর দেখবেন ডান দিকের কোনায়
ওই যে আপনার নাম এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমবার অ্যাকাউন্টটা সেট করে নিন, এটা বলতে গেছিল না। আচ্ছা, খেয়াল করেন, আমি বলছি যে কিছু কিছু ডকুমেন্ট যেটা আগের তিনটা মেথডে হবে না, সেগুলোর ক্ষেত্রে এই যে উপরের যে বারটা, উপরের বারে যে চারটা জিনিস আছে, প্রথমটার দিকে খেয়াল করেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এইবার জোটোরোকে বলে দেবেন আপনি ম্যানুয়ালি যেটা অ্যাড করতে চান সেটার টাইপটা কি। এটা কি বই, না বুক সেকশন, না জার্নাল আর্টিকেল, না রিপোর্ট, না ডকুমেন্ট? এখানে শুধু ডকুমেন্ট দিলেও হবে। অথবা দেখেন, ধরেন আমি এই যে রিপোর্ট, রিপোর্ট অ্যাড করতে গেলাম, জোটোরো রিপোর্টকে চিনে না, আমি এখন ম্যানুয়ালি অ্যাড অ্যাড করবো, তাহলে আমি এই যে উপরে গিয়ে এই যে লেখা আছে রিপোর্ট, আমি রিপোর্টে ক্লিক করলাম। রিপোর্টে ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু ডান দিকে একটা প্যানেল এখন খুলে দেবে। এইবার আমি ওই ডকুমেন্টের সকল ইনফো একটা একটা করে আমি মানে অ্যাড করে দেবো, মানে অর্থাৎ আমাদের 100টার মধ্যে দুই একটা ডকুমেন্ট এমন থাকতে পারে যেই ডকুমেন্টগুলো আমরা ম্যানুয়ালি হচ্ছে এখানে এন্ট্রি দেওয়া লাগবে। ঠিক আছে, এই ডকুমেন্টগুলো আমরা ম্যানুয়ালি এন্ট্রি দেওয়া লাগতে পারে, কারণ জোটেরও সেটাকে আইডেন্টিফাই, জোটেরও কি কোনো রেফারেন্সিং সফটওয়্যার আইডেন্টিফাই করতে পারবো না। এই যে আমি টাইটেল দিয়ে দিলাম, অথরের নামের মধ্যে সিডিসি বা সিডিসি পূর্ণরূপ দিয়ে দিলাম, ডেটের জায়গায় ডেট দিয়ে দিবেন, এটা 2024 হলে 24, 25 হলে 25। আর ইউআরএল এর জায়গায় চারটা জিনিস লাগবে: অথর, ডেট, টাইটেল আর ইউআরএল। আর ইউআরএল এর জায়গায় এটা যেখান থেকে ডাউনলোড করছেন সেই ডাউনলোড করার ওই ইউআরএলটা দিয়ে দেবেন। ঠিক আছে, এই যে ইউআরএলটা দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে এটাকে বলে ম্যানুয়াল এন্ট্রি। এটা শেখা কিন্তু খুব জরুরি। কোনো একটা আর্টিকেল আর্টিকেল অ্যাড করলে মাস্ট জটিল চিনতে পারবে, বইও অ্যাড করলে চিনতে পারবে। এই চিনতে পারে না অনেক সময় রিপোর্টকে এবং কিছু লোকাল সোর্সকে, যেটা স্ক্যান করে সে তথ্য আনতে পারে না, তো সেক্ষেত্রে ম্যানুয়াল এন্ট্রি দেবেন। এই জন্য সবসময় দুই তিনটা ম্যানুয়াল এন্ট্রি আপনাদের থাকতেই পারে। আপনারা কি এই যে আমরা চার ভাবে এন্ট্রি শেখালাম, এটা কি বুঝতে পারছেন? চার ভাবে যে এন্ট্রি শেখালাম বুঝতে পারছেন? ধরেন একটা বই, যে বইটা আপনি আগের তিন ভাবে কোনোভাবে এন্ট্রি করতে পারতেছেন না, তখন আপনি উপরে চিহ্নতে গিয়ে যে বুক, এই বুক ক্যাটাগরিতে এবার বইয়ের নাম, অথরের নাম, ডেট আর ইউআরএল, মানে যতগুলো ইনফো আপনি এখানে জানা আছে এগুলো এখানে এন্ট্রি করে দিবেন ম্যানুয়ালি। ঠিক আছে, এটা শেখা খুব জরুরি, কারণ কিছু কিছু ডকুমেন্ট হয়তো আপনার এরকম হবে না। ওকে, সো আমাদের এন্ট্রি করার কাজ শেষ। খেয়াল করুন, সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করলাম, আমাদের এন্ট্রি করার কাজ শেষ। যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এন্ট্রি করা। এখন আমাদের কাজ হলো জোটেরো থেকে আউটপুট নেওয়া। এখন আমাদের কাজ হলো জোটেরো দিয়ে রেফারেন্সিং করা। আমরা জোটেরো দিয়ে রেফারেন্সিংটা একটু 20 মিনিট পরে দেখাই। জোটেরো দিয়ে বাড়তি কিছু কাজ করা যায়, যেটা আপনারা হায়ার স্টাডিতে বা কোনো প্রফেসরের সাথে কাজ করতে গেলে আপনাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। তা আপনাদের বিরক্তি না লাগলে, আমি যদি সফটওয়্যারটা দীর্ঘদিন ধরে ইউজ করি, আজকে প্রায় 5-6 বছর, আমি একটু এইগুলো একটু দেখাই দিই। মানে জোটোরো দিয়ে আমাদের বাড়তি সামান্য কিছু কাজ করা যায়, এটা হয়তো এখানে কারো কারো কাজে লাগতে পারে। ওই বাড়তি কাজগুলো দেখিয়ে তারপর আমরা মূল ফাংশনটা দেখাচ্ছি, মানে রেফারেন্সিং করার ফাংশনটা দেখাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখন কিছু এক্সট্রা ফিচার দেখাবো। এক্সট্রা ফিচার কি, দেখে দেখে আসি। ওকে, একটা ডকুমেন্ট ওপেন করি তাহলে বুঝবেন। স্ক্রিনে আমরা এখন একটা আর্টিকেল দেখতে পাবেন, ডাবল ক্লিক করলেই আর্টিকেলটা অন হবে। তো জোটেরোটাকে আপনি একটা পিডিএফ রিডার হিসাবে ইউজ করতে পারবেন। যেমন আমি নিজে কিন্তু কোনো পিডিএফ রিডার ইউজ করি না, এই যে অ্যাডোবি অ্যাক্রোবেট বা এগুলা, কারণ জোটেরোর মধ্যে বিল্ট ইন পিডিএফ রিডার অপশনগুলো আছে। পিডিএফ রিডার আমরা কি কি করি, কোনো একটা আর্টিকেল পড়তে গেলে একটা লাইনে তো ভাল লাগছে, সেটা আমরা হয়তো কি করি যে কালার করে রাখি। অথবা একটা লাইন আমার গবেষণার জন্য প্রয়োজন, আমরা এটাকে আন্ডারলাইনে, যে আন্ডারলাইনে অপশন আছে দেখেন, এই যে আন্ডারলাইনে গেলে এই যে এইভাবে আপনি আপনার ডকুমেন্ট যখন পড়বেন, কোথাও কালার করা, কোথাও আন্ডারলাইন করা, কোথাও আপনি টেক্সট, মানে দেখা ধরেন আমি যদি এখন এই যে এখানে আমি কিছু, কেন এই লাইনটা আমার প্রয়োজন, এই টেক্সট করে রাখলাম যে এটা আমার মেথডের কাজে প্রয়োজন, দিলাম মেথড। এই, তো এটা আমার মেথডের কাজে প্রয়োজন, এখানে একটা টেক্সট অ্যাড করে রাখলাম। এরপর যারা আমরা বিশেষ করে টিচিং এ আছি, হয়তো পড়াতে গেলে আমরা বিভিন্ন জায়গায় আঁকাআঁকি করা লাগে, এই যে আমার এই লাইনটা হয়তো বেশি গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীদেরকে আমি বেশি গুরুত্ব দিয়ে দেখাতে চাই, আমি এটাকে এভাবে রেক্টেঙ্গেল করে রাখলাম। ঠিক আছে, অনেক সময় আমরা বিভিন্ন ড্র করা লাগে একটা ডকুমেন্টের, হ্যাঁ এই যে এটা শিখো ভালো করে, এটা গুরুত্বপূর্ণ। মানে আপনার কাছে যে আর্টিকেল গুলা আছে সেগুলাকে আপনি যতভাবে আন্ডারলাইন করুন, হাইলাইট করুন, রেক্টেঙ্গেল করুন, ড্র করুন, এগুলো এখানে আছে। এবং এই যা যা আমরা করতেছি, অনেকে বলতে পারেন ভাই এগুলা কি আলাদাভাবে আউটপুট দেওয়া যাবে? যাবে। এই যে আমরা যেটা এখানে হাইলাইট করে রাখছি, যেটা আন্ডারলাইন করে রাখছি, একটু পরে দেখাবো, চাইলে শুধুমাত্র এগুলাকে আমরা আলাদা আউটপুট দিতে পারবো। মানে আপনি হয়তো পিএইচডি জার্নি বা মাস্টার জার্নি অনেক আর্টিকেল, কোন আর্টিকেল কখন পড়ছেন, কোন কাজে লাগবে এটা তো মনে করতে পারবেন না। ফলে এইভাবে যে আপনি মার্ক করে রাখেন, এই মার্কগুলো কিন্তু থেকে যাবে,
পরবর্তীতে আপনি যখন কাজ করতে যাবেন ইজিলি আপনি বুঝবেন যে হ্যাঁ আমি এই আর্টিকেলটা যখন পড়ছি গুরুত্বপূর্ণ জায়গা ছিল এগুলো এগুলো। এটা হচ্ছে পিডিএফ রিডারের কাজ করবে। এটাকে বিভিন্নভাবে বড় করা যাবে, ছোট করা যাবে, এগুলো তো করা যাবেই। আমি এই অপশনগুলো দেখা দিচ্ছি। এরপর এখানে লেখা আছে শো আউটলাইন। শো আউটলাইন মানে প্রত্যেকটা আর্টিকেলে আপনি জানেন অনেকগুলো পার্ট থাকে, তো অনেকে আবার পার্টগুলো খুঁজে খুঁজে পান না। তো এখানে শো আউটলাইনে ক্লিক করলে আপনাকে আর্টিকেলের পার্ট বাই পার্ট সে আপনাকে নিয়ে যাবে। এই যে রেজাল্টে ক্লিক করলে রেজাল্টে নিয়ে যাবে, মেথডে ক্লিক করলে আপনাকে মেথডে নিয়ে যাবে। আপনার কি আমার কথা বুঝছেন? মানে এটাকে একটা পিডিএফ রিডার হিসাবে ইউজ করা যাবে, এটা হচ্ছে মেইন কথা। এটাকে পিডিএফ রিডার হিসাবে ইউজ করা যাবে। এখানে আবার এই যে ভিউতে গেলে এটা হরিজন্টাল ভিউ, ভার্টিক্যাল ভিউ, আবার আপনি যদি স্প্লিট করেন আর কি, যে এই ডকুমেন্টটাকে আপনি স্প্লিট করে করে দেখবেন, এরকম অনেকগুলো অপশন যেগুলো আমরা নর্মাল পিডিএফ রিডারে পাই সেগুলাই আমরা এখানে দেখতে পাবো। ভিউর ক্ষেত্রে বড় করা, ছোট করা, লেআউটের ক্ষেত্রে মানে ডেনসিটি, লেআউট সব এখানে, ফন্ট সাইজ ছোট, ফন্ট সাইজ বড়, সবই এখানে আছে। ঠিক আছে, জাস্ট পিডিএফ রিডারের অপশনগুলো এই গেল একটা ফিচার যেটা আমাদের হয়তো কারো কারো কাজে লাগতে পারে। এটা একটা। আবার কোন একটা আর্টিকেল পড়তে গিয়ে আপনার হয়তো 2-3টা লাইন মনে হলো যে এই 2-3টা লাইন আমার মনে রাখা দরকার। আর্টিকেলের উপর রাইট ক্লিক করে লেখা আছে অ্যাড নোট। অ্যাড নোট, অ্যাড নোটে ক্লিক করবেন। অ্যাড নোটে ক্লিক করে এবার এই আর্টিকেল সম্পর্কে আপনি যা বলতে চান সেগুলো এখানে লিখে রাখতে পারবেন। এগুলো কিন্তু থেকে যাবে। পরবর্তীতে আপনি আর্টিকেলের কাজ যখন করবেন তখন আপনারা তো এই আর্টিকেলটা সামনে ক্লিক করলেই দেখবেন হ্যাঁ আমি এই আর্টিকেলটা পড়তে গিয়ে আমি এই নোটটা রাখছিলাম। আবার কেটে দিতে চাইলে কেটেও দিতে পারবেন। এটাকে বলে নোট রাখা। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের ডিসকাশন পার্ট লিখতে গেলে একই জাতীয় আর্টিকেল গুলা থেকে যখন আমরা ইনফো নেই এগুলাকে একসাথে আমরা সাইট করি। মানে ধরেন আপনার 30টা আর্টিকেল নামাইছেন, এর মধ্যে 3টা আর্টিকেল দেখতে একই রকম। তো আপনি তাহলে এখানে একটা অপশন আছে রিলেটেড। ঠিক আছে, যেমন আমি ধরেন এই যে মাল্টিপল ইউজার এই আর্টিকেল, হ্যাঁ, এখন এইটার সাথে রিলেটেড আরেকটা আর্টিকেল যদি আমি পাই, হ্যাঁ এখানে অপশন আছে নাম হলো রিলেটেড। হ্যাঁ, দেখাচ্ছি আমি এই যে রিলেটেড। রিলেটেডে ক্লিক করে এবার এই যে প্লাস চিহ্নতে ক্লিক করে আমি যে আরেকটা আর্টিকেলকে রিলেটেড দিতেই রাখি। রিলেটেড মানে এই দুইটা আর্টিকেল হয়তো আপনার কাছে মনে হয়েছে যে সিমিলার, একই টাইপের কাজে লাগবে, তাহলে রিলেটেড এরকম এক বা একাধিক আর্টিকেল ওপেন করে রাখলে যখনই আপনি এই আর্টিকেলটা স্ক্রল করবেন আপনাকে দেখাবে যে রিলেটেড আর্টিকেল এইটা, এই আর্টিকেলের রিলেটেড আর্টিকেল এইটা। তো রিলেটেড অপশনটাও এখানে আপনি চাইলে এক্সপ্লোর করে দেখতে পারেন। ঠিক আছে, এই আর কি। তো আহ এর বাইরে আরো কিছু টুকটাক কাজ আছে, আমি বলে দিচ্ছি, জাস্ট শর্টকাটে বলে দিচ্ছি যেন আপনাদের বিরক্তির কারণ না হয়। অনেক সময় আমরা প্রফেসরদের সাথে কাজ করতে গেলে, বিশেষ করে যারা নতুন গবেষণা বিভিন্ন ল্যাবে কাজ করতে চান, ইভেন পিএইচডি তে বা এমফিলে, প্রফেসর আমাদেরকে বলে কি যে তুমি আমাকে এই 100টা আর্টিকেল বা এই 50টা আর্টিকেল এগুলাকে আমাকে ইন্ডেক্স করে দাও। ইন্ডেক্স করে দাও মানে এগুলা টাইটেল টাইটেল আলাদা করে দাও, ডেট আলাদা করে দাও, অথর আলাদা করে দাও, অ্যাবস্ট্রাক্ট আলাদা করে দাও। এরকম কিছু কাজ অনেক সময় আমাদেরকে প্রফেসররা দিতে পারে বা অনেকের কাছে দেয়। আমি জানি না এখানে কেউ এটা এক্সপিরিয়েন্স করছেন কিনা। তো আমরা তখন করি কি 100টা আর্টিকেল নিয়ে বসি, একটা একটা করে এই তথ্যগুলা কপি করে এনে এনে খুঁজে খুঁজে বসাই। 100টা আর্টিকেলে যদি প্রতি আর্টিকেলে 2 মিনিটও লাগে তাহলে 200 মিনিট, প্রায় 3 ঘন্টা 20 মিনিটের কাজ, তাই না? এই কাজটা এখানে এক ক্লিকে করা যায়। এখানে আপনি যতগুলো আর্টিকেল অ্যাড করছেন আপনি যদি কন্ট্রোল এ দেন, কন্ট্রোল অল, ক্যাপস লক কিন্তু অফ থাকতে হবে। ক্যাপস লক অন অন থাকলে হবে না, মানে বড় হাতের অক্ষরটা অফ থাকতে হবে। এই যে কন্ট্রোল অল দিলাম আমি, কন্ট্রোল অল দেওয়ার পরে খেয়াল করুন রাইট ক্লিক করব, রাইট ক্লিক, কন্ট্রোল দেওয়ার পর রাইট ক্লিক করব। এরপর লেখা আছে জেনারেট রিপোর্ট ফ্রম আইটেম। একদম নিচে দেখুন জেনারেট রিপোর্ট ফ্রম আইটেম, এখানে ক্লিক করব। জেনারেট রিপোর্ট ফ্রম আইটেমে ক্লিক করব। ক্লিক করলেই আপনি দেখবেন সে আমাকে প্রত্যেকটা আর্টিকেলের আর্টিকেল টাইপ, অথর, অবস্ট্রাক্ট, প্রত্যেকটা আর্টিকেলের যে যে বেসিক ইনফোগুলো আছে তার নাম, ঠিকানা সব কিন্তু আমাকে সে দিয়ে দিছে। এবং কারো কারো স্ক্রিনে যদি না না দেখায় এটাকে একটু ছোট করে নেবেন, এই যে এটাকে একটু ছোট করে নিতে দেখাবে। এখন আপনার এটাকে কি করা দরকার, যদি এডিট করতে চান এডিট করতে পারবেন, আর যদি পিডিএফ আকারে আউট করতে চান প্রফেসরকে দেওয়ার জন্য তাহলে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করলেই আপনি যে কোনো একটা নাম দিয়ে এটাকে আউট করতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট র্যান্ডম নাম দিয়ে মানে এই পিডিএফটাকে আমি আউট করে দিলাম। অর্থাৎ আপনার প্রফেসর যদি কখনো এরকম চায় যে তিনি আপনার কাছে চাচ্ছে যে আপনি, এই যে এটা হয়ে গেল, আপনি হচ্ছে যে প্রত্যেকটা আর্টিকেল এরকম ইন্ডেক্সিং আলাদা আলাদা দিতে চান এভাবে দিতে পারবেন। ঠিক আছে, অনেকে আবার এটাও বলতে পারেন যে ভাই এরকমই না, প্রফেসররা চায় এক্সেলে দিতে, এক্সেলে সে হয়তো আমাকে
এভাবে আপনি যেটা দেখাই দিন, এভাবে তো অনেক অগুরুত্বপূর্ণ ইনফো চলে আসতেছে। কিন্তু আমি শুধুমাত্র টাইটেল, শুধু ইয়ার, শুধু জার্নালের নাম, এরকম কিছু চাই, এক্সেলে চাই। সেটা কি সম্ভব? সেটাও সম্ভব। মার্ক থাকা অবস্থায় বা মার্ক করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর লেখা আছে এক্সপোর্ট আইটেম। এক্সপোর্ট আইটেমে ক্লিক করবেন। এক্সপোর্ট আইটেমে ক্লিক করবেন, দেখেন আপনাদের স্ক্রিনে এখন দেখাবে। এক্সপোর্ট আইটেমে ক্লিক করার পর অনেকগুলো অপশন পাবেন, এর মধ্যে সিএসবি দেবেন। সিএসবি, এই সিএসবি ফরম্যাটে আউট করবেন। আর আউট করার সময় একটু আগে যে বিভিন্ন আর্টিকেল নিয়ে নোট মোট লিখছেন, এই নোট গুলাকেও কি আউট করবেন কিনা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আমরা আপাতত নোট দিচ্ছি না, ওকে। এই যে সিএসবি ফরম্যাটে আমি দেখেন, সিএসবি ফরম্যাটে আমি এখন ওকে ক্লিক করতেছি। ওকে, ওকে ক্লিক করার পর আপনাকে বলবে কোনো একটা নাম দিয়ে এটাকে সেভ করতে। আমি একটা নাম দিয়ে দিলাম, এই যে সেভ করলাম। মানে আমার পিসিতে আর কি সেভ করলাম আর কি। এটা খেয়াল করুন, এই যে যেটা মাত্র ডাউনলোড করলাম, দেখতেছি। এই যে দেখুন, এই যে আমার এখন এটা, এরপর একটু সাদা সাদাই নিয়ে যে আর্টিকেল যেটার প্রয়োজন নাই এগুলাকে বাদ দিলেন। এই যে আইটেম টাইপ, পাবলিকেশন ইয়ার, অথরদের নাম, প্রত্যেকটা আর্টিকেলের টাইটেল, প্রত্যেকটা আর্টিকেলের জার্নালের নাম, এই যে জার্নালের নাম, আর আরো যেটা দরকার না পাচ্ছেন ওটা কেটে কেটে দিলেন। তাহলে দেখুন দেখুন তো, যদি এখানে 100টা আর্টিকেলও হতো, 100টা আর্টিকেলের কিন্তু ইন্ডেক্স এক ক্লিকেই হয়ে যেত। তারপরে কি মনে হয় এটা মানে তুলনামূলক একটা ভালো ফিচার না? আমরা কি বুঝতে পারছি? আমরা কি বুঝতে পারছি? একজন বলছেন বইয়ের ইউআরএল না না থাকলে ইউআরএল লাগবে না। ওকে, অফলাইন ম্যাগাজিন, আচ্ছা লিংক লাগবে না। যে কোনো ডকুমেন্ট অ্যাড করতে হলে লিংক ছাড়া অ্যাড করতে পারবেন। যেটা বললাম, যে এটা বললাম যে এই যে দেখেন, আমরা এরকম যদি 100 200 আর্টিকেল হয়, এটা ইন্ডেক্সিং করে দিলে প্রফেসরও খুশি হবে, আপনি খুব ভালো মতো করতে পারছেন। আর অনেক সময় আপনারা আপনাদের কাজের গ্যাপ গুলা বুঝতে পারবেন কাজ করতে গেলে। দেখেন, আমার সবগুলা ডকুমেন্টে অথরের নাম আসছে, একটা ডকুমেন্টে অথরের নাম আসে নাই। খেয়াল 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 করছেন? কেন আসে নাই? সবসময় মাথায় রাখবেন যে আসে নাই মানে আমার এন্ট্রিতে ভুল আছে। আসে নাই মানে আমার এন্ট্রিতে ভুল আছে। কারণ আমি যখন এন্ট্রি দিছি, তখন নিশ্চয়ই কোনো একটা আর্টিকেলের ক্ষেত্রে, নিশ্চয়ই কোনো একটা আর্টিকেলের ক্ষেত্রে আমি যখন অ্যাড করেছি, তখন অথরের নাম ছিল না। আর অথরের নাম যদি না থাকে, সে কিভাবে অ্যাড করবে? ঠিক আছে, ওই যে একটু আগে আমরা একটা বইয়ের ইয়ে করছিলাম ওইটা আর কি। তো যাই হোক, তো আমি যেটা বলছি আর কি, যে আমরা এভাবে সবগুলা ডকুমেন্টকে এক্সেল শিট বানাই ফেলতে পারি, যেটা আমাদের প্রফেসররা অবশ্যই আমাদের কাজে খুশি হবে। এছাড়াও আরো কিছু টুকটাক জিনিস আছে, বলে দিই। আপনি ধরেন এই কাজটা করছেন, আপনি আপনার প্রফেসর একসাথে কাজ করতেছেন, আপনি অর্ধেক কাজ করছেন, বাকি কাজ প্রফেসর করবে। তো তিনিও জোটরো দিয়ে করবে, তো তাকে আপনার কাজটা কিভাবে দেবেন? তাকে যদি আপনি আপনি জোটরোর ফাইলটা দিয়ে দেন, তাহলে সে এখান থেকে কাজটা আগাই নিতে পারবে। তো সেজন্য আবার কন্ট্রোল অল দিয়ে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এক্সপোর্ট আইটেমে আবার যাবেন। জোটেরো আরডিএফ নামে একটা, একদম লাস্ট যেটা, জোটেরো আরডিএফ। এই জোটেরো আরডিএফ ফরম্যাটটা হলো, মানে খেয়াল করুন যে, মনে করেন আপনার কাছে একটা ভিডিও আছে MP4 ভার্সনে, আপনি যদি আমাকেও MP4 ভার্সনে দেন তাহলে আমি চালাতে পারবো। ঠিক তেমনি আপনি জোটোরো দিয়ে কাজ করছেন, আপনি যদি জোটোরো আরডিএফ ফাইলটা আমাকে দেন, আমি আমার জোটোরোতে এই ফাইলটা ওপেন করলেই একদম এক্সাক্ট এই ফোল্ডারটাই আমার ল্যাপটপে অটোমেটিক ওপেন হয়ে যাবে। এটাকে বলে জোটোরো আরডিএফ। তাহলে এই জোটোরো আরডিএফ ফরম্যাটে যদি কাউকে কখনো জোটোরো ফাইল দিতে চান, মানে যাদের সাথে আপনারা কোলাবোরেশনে কাজ করতেছেন, অর্ধেক কাজ করছেন বাকি অর্ধেক কাজ সে সে করবে, তাকে জোটোরোর আরডিএফ ফাইলটা, এই যে এই ফাইলটা দিয়ে দেবেন। ঠিক আছে, সে জাস্ট তার জোটোরোতে যখন ফাইলে গিয়ে এটা ওপেন করবে, ওপেন করলে তার এখানে অটোমেটিক আপনার পুরো ফোল্ডারটা চলে আসবে। আমরা কি বুঝতে পারতেছি নাকি বাড়তি অপশন গুলা মানে আরো জটিল লাগতেছে? একটু চ্যাট বক্সে জানাবো, মানে রিয়েল টাইম বলবো। অনেকে নিশ্চয়ই কম বুঝবেন, অনেকে বেশি বুঝবেন, কিন্তু বাড়তি অপশন গুলারও কিছু কাজ আছে যেটা আমাদের দরকার, আমি অন্তত মনে করতেছি। ঠিক আছে, এরপর চাইলে এই প্যানেলটাকে, মানে যে জোটোরোটার ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ মানে দেখেন, এই যে মাঝখানের যে প্যানেলটা, এই মাঝখানের প্যানেলে কি আছে? টাইটেল আছে, অথর আছে, ইয়ার আছে। টাইটেল আছে, অথর আছে, ইয়ার আছে। আপনি চাইলে এখানে ক্লিক করলে সেটা ABCD সিরিয়ালও করতে পারবেন। ক্লিক করলে আবার জেড থেকে এ, মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুইটাই করতে পারবেন। অথরদের নামের ক্ষেত্রেও তাই, ABCD সিরিয়াল করতে পারবেন, ABCD ছাড়াও করতে পারবেন। ইয়ার এর ক্ষেত্রেও ক্লিক করলে দেখবেন মানে প্রথম দিকে সালগুলো আগে 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 আসবে, বা পূর্বের সালগুলো আগে আসবে, ওগুলো করতে পারবেন। আবার মাঝখানের প্যানেলে কোন কোন ইনফোগুলা দেখাবে, এটা আপনি এখানে, এই যে লেখা আছে ভিউ, এরপর লেখা আছে কলাম। দেখেন এই জোটোরো প্যানেলের একদম উপরে
লেখা আছে ভিউ, এরপর লেখা আছে কলাম। এই কলামে আপনি যা যা অ্যাড অ্যাড করবেন, এই কলামে আপনি যা যা অ্যাড করবেন সেই ইনফোগুলাই স্ক্রিনে দেখাবে। তো আমি তিনটা অ্যাড করছি: টাইটেল, ইয়ার এবং অথর। আর বেশি আসলে আমি মনে করতেছি প্রয়োজন নাই, সো আমি এটা জন্য অ্যাড করি নাই। এগুলা আর কি জাস্ট বেসিক কিছু বিষয় জুটে রয়ে, যত বেশি ইয়া করবেন তত পারবেন। লাস্ট একটা জিনিস দেখাই। ওকে, একজন বলছেন যে সবাই বলতেছেন বুঝতেছেন, কিন্তু একজন বলছেন হ্যাঁ আমি দুই দুই তিনবার ক্লাস দেখা লাগবে। রাইট, এটা হইতেই পারে, দুই তিনবার ক্লাস দেখা লাগতে পারে, কারণ সফটওয়্যারের ক্লাস আমরাও একদিনে শিখি নাই। কিন্তু আমি যতটা ইজি করে বলতেছি, আমার ধারণা এক দুইবার দেখে প্র্যাকটিস করলেই বুঝবেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন খেয়াল করুন, খেয়াল করুন, আমরা যেন কোথায় ছিলাম, সরি, যেটা বাড়তি অপশনগুলো ছিলাম, বাড়তি অপশনগুলো, ঠিক আছে, যে আপনি নিজে নিজের মতো করে এটাকে চাইলে কাস্টমাইজও করতে পারবেন। আরো কিছু বাড়তি অপশন দেখাই। আমরা যদি কোনো কিছু খুঁজতে চাই, যেমন আমার যারা বিশেষ করে বড় প্রজেক্টে কাজ করবেন, আপনি এই সবগুলা ডকুমেন্টের মধ্যে একটা কিওয়ার্ড খুঁজবেন বা একটা বাক্য খুঁজবেন। সেক্ষেত্রে এই যে উপরে লেখা আছে সার্চ, এই যে সার্চ অপশনটা আছে উপরে দেখেন, উপরে সার্চ অপশনটা আছে। এই সার্চ অপশনে কি আপনি খুঁজবেন কোথায়? মনে করেন আমি দেখতে চাই যে আমার এই ডকুমেন্ট গুলার মধ্যে বাংলাদেশ শব্দটা আছে কিনা। তো এই সার্চ অপশনে কি আপনি কি টাইটেলের মধ্যে খুঁজবেন, নাকি টাইটেল, অথর, ডেট, সোর্স সবের মধ্যে খুঁজবেন, নাকি পুরো পিডিএফ এর মধ্যে খুঁজবেন? সব চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি যদি টাইটেলের মধ্যে যাই, আবার লিখি বাংলাদেশ শব্দটা, লিখে দেখেন বাংলাদেশ, বাংলাদেশ, সে আমাকে দেখাচ্ছে যে কোন কোন ডকুমেন্ট গুলার টাইটেলের মধ্যেই বাংলাদেশ শব্দটা আছে। আবার আমি যদি টাইটেলের মধ্যে না খুঁজি, অল ফিল্ডে খুঁজি, দেখেন আরেকটা ডকুমেন্ট বাড়ছে বাংলাদেশ শব্দটা। আবার যদি আমি এখানে অল ফিল্ডে না যাই, এভরিথিং খুঁজি, এভরিথিং, আরো কিছু ডকুমেন্ট বাড়ছে, যে ডকুমেন্ট গুলার ভেতরে বিভিন্ন জায়গায় বাংলাদেশ শব্দটা আছে। আপনি এবার ডকুমেন্ট গুলা ডাবল ক্লিক করে ওপেন করলেই, এরপর এখানে গিয়ে বাংলাদেশ শব্দটা লিখলেই, এই বাংলাদেশ লিখলে দেখবেন এই ডকুমেন্টের ঠিক কোথায় কোথায় বাংলাদেশ শব্দটা আছে। সে কিন্তু আপনাকে ধরে ধরে দেখাই দিবে, ঠিক আছে, সে কিন্তু আপনাকে ধরে ধরে দেখাই দিবে যে হ্যাঁ এখানে বাংলাদেশ শব্দটা আছে। তার মানে কোনো একটা ডকুমেন্টে পার্টিকুলার কোনো শব্দ আমরা ইজিলি জোটের মাধ্যমে খুঁজে বের করতে পারবো। এটা একটা ফিচার, কিন্তু এটা হয়তো আমাদের কাজে লাগবে না, কিন্তু ইউজ করতে পারেন। আবার অ্যাডভান্স লেভেলের সার্চও করতে পারবেন, যেটা আমি এখন আর দেখাচ্ছি না, আমাদের দরকারও নাই আর কি। ঠিক আছে, ঠিক আছে, এই আর কি। ওকে, তো এই গেল আমাদের জোটেরো এর ফিচার গুলা, যেগুলা আমাদের সবার কাজে লাগবে না, কিন্তু কারো কারো মাঝে মাঝে কাজে লাগবে। ঠিক, ঠিক আছে। ওকে। উম আর কোনো ফিচার আমার মতে, বাড়তি ফিচার আছে কিনা, আই ডোন্ট নো। আমার মতে দরকারও নাই আমার মতে। না লাগলে হবে, কোনো ডকুমেন্ট যদি ডাবল অ্যাড হয়ে থাকে, রাইট ক্লিক করে আহ, এই যে কি ডুপ্লিকেট হিসাবে ইয়ে করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। সো এগুলো কাজ করতে করতে গেলে ইজিলি আপনি পারবেন। এবার আমরা আমাদের মূল কাজ, যেটা রেফারেন্সিং সফটওয়্যার শিখছি কেন, রেফারেন্সিং সফটওয়্যার শিখছি রেফারেন্সিং করার জন্য, তাই না? এবার আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমরা একটা ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি, এবং ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে আমরা প্র্যাকটিক্যাল পার্টটা দেখাই। এটা খুবই সহজ। আমার ধারণা এখানে যারা আপনি চোখ বন্ধ করে এগুলা পারবেন, এটা না পারার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, এখন আমরা জোটেরো ব্যবহার করে যে কোনো রেফারেন্সিং স্টাইলে কিভাবে রেফারেন্সিং করবেন, এইটা আমরা এখন দেখাবো। একটু কষ্ট করে আর 10 মিনিট অপেক্ষা করেন, তাহলে ক্লাসটা খুব ভালো করে বুঝে আসবে। দেন কোশ্চেনের ভিত্তিতে তো আরো কিছু জিনিস আসবে সামনে। ওকে, আমি জানি না আর আর কোনো আইটেম বাদ গেছে কিনা, আমার ধারণা বাদ যায়নি। ও, আরেকটা ছোট্ট জিনিস বাদ গেছে, এটা হলো, দেখুন আপনাদের মাঝে মাঝে এরকম কিছু নিড তৈরি হয় যে ভাই, এখানে যে আর্টিকেল গুলো দেখাইছে, যদি আর্টিকেলের নামের সাথে সাইটেশন শব্দটা আসতো, ভাল লাগতো। অনেকে এটা বলবেন, হ্যাঁ। আবার অনেকে বলবেন যে এখানে যে ডকুমেন্ট গুলো আছে, আমি যদি এই পিডিএফটা পড়তে গিয়ে সে যদি অটোমেটিক আমাকে ট্রান্সলেট করে দিত, যেমন আমি হয়তো ইংরেজিটা পড়ে বুঝতেছি না, ক্লিক করলাম, সাথে সাথে আমাকে অটো ট্রান্সলেট করে দিচ্ছে। এইটা হইলেও ভালো ভালো হইতো। তো এরকম যে বাড়তি যদি সুবিধাগুলো চান, এই বাড়তি সুবিধাগুলো জোটোরোতে অপশন আছে, কেউ চাইলে করতে পারেন, দরকার নাই, আমিও করি না, চাইলে করতে পারেন। এটাকে বলে প্লাগইন। আপনারা যদি জোটোরো প্লাগইন লিখে গুগলে সার্চ করেন, জোটোরো প্লাগইন, জোটোরো প্লাগইন, তাহলে এখানে এই জোটোরো ওয়েবসাইটে অনেকগুলা প্লাগইন পাবেন, এক এক প্লাগইনের এক এক কাজ। কিন্তু আসলে এগুলো তো দরকার নেই অতটা, কিন্তু চাইলে আপনি অ্যাড করতে পারেন। যেমন এখানে একটা প্লাগইন আছে, ট্রান্সলেট করার প্লাগইন, হ্যাঁ, এই যে জোটোরোর,
আহ, দেখতেছি আমি, ট্রান্সলেট নাম একটা প্লাগইন আছে, খুঁজেই পাচ্ছি না। ট্রান্সলেট, কোনটার কি কাজ, প্রত্যেকটার সাথে নাম লেখা আছে। তাও না বুঝলে চ্যাট জিপিটি কে দিয়ে বলতে পারেন যে চ্যাট চ্যাট জিপিটি আমাকে বাংলা একটু বুঝাই বলো তো, কোন প্লাগইনে আসলে কোন কাজ। এগুলো সবগুলো ছোট ছোট, কোনো প্লাগইনের কারণে সাইডে এই যে এখানে লেখা আছে পিডিএফ ট্রান্সলেট। এই পিডিএফ ট্রান্সলেট, এই প্লাগইনটা হচ্ছে উম, মানে আপনি যদি অ্যাড করতে চান তাহলে পিডিএফ ট্রান্সলেটে ক্লিক করবেন। ক্লিক করে, এরপর নিচে যাবেন, এরপর লেখা থাকবে যে ইনস্টল। এই ইনস্টলে গিয়ে দেখবেন যে আপনি ধরেন আপনি ইউজ করতেছেন জোটোরো 7, তাহলে 7-এর জন্য কোনটা। আর যদি আপনি জোটোরো একদম আপডেট ভার্সনটা ইউজ করেন তাহলে যে লেটেস্ট ওটাতে ঢুকবেন, ঠিক আছে। তো এটার কাজ কি বলে দিচ্ছি। মানে আপনি এখানে এই যে প্লাগইনটার নাম দেখতে পাবেন, এবং প্লাগইনের নামের উপর দেখবেন, মানে প্লাগইনের এই যে নামটা সবসময় লেখা থাকবে এক্সপিআই। এই এক্সপিআই ভার্সনে এই প্লাগইনটা এখান থেকে ডাউনলোড দিবেন। প্লাগইনটা ডাউনলোড হয়ে যাবে, এবার আপনি জাস্ট জোটোর সাথে এটাকে অ্যাড করে দিলে এই প্লাগইনটা চলবে। তো এগুলো দরকার নাই, তাও আমি একটার কাছে দেখাই দিই যে টুলস। এই যে আপনার জোটোতে ঢুকবেন, দেখা আছে টুলস, এরপর লেখা আছে প্লাগইন। এই প্লাগইনে ঢোকার পরে দেখেন এখানে কোনো প্লাগইন কিন্তু দেখাচ্ছে না। আপনি সেটিং চিহ্নতে ক্লিক করলে, এরপর লেখা থাকবে ইনস্টল প্লাগইন ফ্রম ইম্পোর্ট ফাইল। তো এখান থেকে আমি এই যে এই প্লাগইনটা অ্যাড করে দেবো, ঠিক আছে। এই প্লাগইনটা অ্যাড করে দেবে, যে এটাকে রিমুভও করা যাবে, অ্যাডও করা যাবে এখান থেকে। তো এই প্লাগইনের কাজ হলো কি, এটার কাজ হলো কোনো ডকুমেন্টকে ট্রান্সলেট করা। এরপর আপনি আপনার জোটোরোতে ঢুকে এই যে এডিট সেটিং, এই সেটিং এর এখানে দেখেন ট্রান্সলেট নামে একটা অপশন চলে আসে। ট্রান্সলেট নামে একটা অপশন কিন্তু আগে ছিল না, এখন চলে চলে আসছে। এবার আপনি প্রথমবার সেট সেট করে দিবেন কোন ভাষা থেকে কোন ভাষায় ট্রান্সলেট করবে, ইংরেজি থেকে কোন ভাষায় করবে, আপনি এখান থেকে সেট করে দিবেন। তো সম্ভবত আমাদের দুঃখের বিষয় হলো বাংলা নাই, যেটা আসলে দুঃখের বিষয়। কিন্তু ওরা আবার আপডেট করে দেয়, কয়দিন বাদে বাদে ওরা আপডেট করে দেয়। এখানে আপাতত বাংলা নাই। ধরেন আমি কথার কথা আমি এটা থেকে জার্মান করব, আমি ইংলিশ থেকে জার্মান করব আর কি। সেট সেট করে দিলাম। এইবার আমি কোনো একটা ডকুমেন্ট যখন জোটেরোতে ওপেন করব, ধরেন আমি এই ডকুমেন্টটা ওপেন করলাম, আমি জাস্ট মার্ক যখন করব, সাথে সাথে সে নিচে এটার জার্মান ভাষণ আমাকে দিয়ে দিবে। বাংলা থাকলে এটার বাংলা ভাষণ সাথে সাথে দিয়ে দিত, মানে কোনো লাইন পড়তে গেলে জাস্ট লাইনটা মার্ক করবেন, সাথে সাথে নিচে ট্রান্সলেশনটা দিয়ে দিবে। তো বাংলা নাই নাই বলে অনেকের মন খারাপ, কিন্তু আমরা প্রসেসটা বুঝছি। এখানে যারা আমরা আছি প্রসেসটা কি আমরা বুঝছি? আমরা কি প্রসেসটা বুঝছি যেভাবে দেখাইছি? তো সবগুলা প্লাগইন জুটের ওয়েবসাইটে আছে, এক একটা এক এক কাজ। এটা দরকার নেই, আমি ইউজ করি না, তাও যারা ইউজ করতে চান, যারা একটু অ্যাডভান্স লার্নার ইউজ করতে পারেন, প্রসেসটা দেখা দিচ্ছি, ওকে। এবার আমরা আমাদের মূল কাজে যাই, রেফারেন্সিং এ সফটওয়্যার রেফারেন্সিং কিভাবে করব। এবার আমরা মূল কাজে যাচ্ছি, ঠিক আছে। এটা 10-15 মিনিট লাগবে, সময় লাগবে না, একটু ধৈর্য ধরে দেখুন, আশা করি ভালো আউটপুট থাকবে। ওকে, তো আমরা দেখানোর জন্য একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। ওয়ার্ড ফাইল, কোন একটা টাইটেল আমরা কাজ করব, আজকের কাজের জন্য একটা টাইটেল আমরা নেই, হ্যাঁ। তো আজকের কাজের জন্য একটা নমুনা টাইটেল আমরা নিচ্ছি, খেয়াল করেন। আপনারা যে যে বিষয়ে কাজ করবেন ওই বিষয়ে টাইটেল নিয়ে কোনো সমস্যা নাই। আমি জাস্ট একটা নমুনা টাইটেল নিচ্ছি নিজের মতো করে, হ্যাঁ। জাস্ট জাস্ট কথার কথা যে আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে রাখছি, আমি একটা টাইটেল এখন নিচ্ছি আজকের ক্লাসে আপনাদেরকে নমুনা হিসাবে দেখার জন্য। আচ্ছা, ধরুন এটা আমাদের টাইটেল। এটা আমাদের টাইটেল, হ্যাঁ। আমরা এখন কাজ করতে বসছি। মূলত আমরা জোটোর ইউজটা দেখাবো, এটা আমাদের উদ্দেশ্য। খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে কিন্তু খেয়াল করবেন বিষয়গুলা। কিন্তু স্ক্রিন, আচ্ছা, প্রথম কথা হইলো আমরা কাজ করব আমাদের এমএস ওয়ার্ডে, আর আমাদের সব ফাইল আছে জোটোরোতে। তার মানে আমাদের এমএস ওয়ার্ডের সাথে জোটোরো এর একটা লিঙ্ক আপ দরকার, তাই না? আমরা কি বুঝতেছি, মানে আমাদের এমএস ওয়ার্ডের সাথে জোটোরো এর একটা লিঙ্ক আপ দরকার, তাই তাই না? যেন জোটোরো বুঝতে পারে যে এমএস ওয়ার্ডে সিঙ্ক করা দরকার, সিঙ্ক। এই সিঙ্কটা করতে হলে দেখেন আমার এমএস ওয়ার্ডে এই যে উপরে জোটোরো শব্দটা আছে, আমার এমএস ওয়ার্ডে উপরে জোটোরো শব্দটা আছে।
কেন আছে বা আপনাদের কিভাবে আসবে বলি। জোটেরও যখন ডাউনলোড ইনস্টল করবেন তখন এমএস ওয়ার্ডটা যেন ওপেন না থাকে। জোটেরও যখন আপনি আপনার ল্যাপটপে ডাউনলোড ইনস্টল করবেন তখন এমএস ওয়ার্ডটা যেন ওপেন না থাকে। ওপেন না থাকলে জোটেরও ডাউনলোড ইনস্টল করার প্রসেসেই আপনার এমএস ওয়ার্ডে জোটেরও শব্দটা চলে আসবে, আপনার এমএস ওয়ার্ডে জোটেরও আইকনটা চলে আসবে। তাও যদি কারণ না আসে ইউটিউব দেখে অ্যাড করে নিন, বিশেষ করে যারা খুব ওল্ড ভার্সন ইউজ করতেছেন তাদের অনেক সময় নাও আসতে পারে। কিন্তু 99% ক্ষেত্রে জোটোরো অটোমেটিক এখানে জোটোরো চিহ্নটা চলে আসবে আপনার এমএস ওয়ার্ডের। এই যে আপনার অনেকগুলো অপশন, এই হোমে ক্লিক করলে ডান দিকে দেখবেন জোটোরো আইকনটা চলে আসছে। ঠিক ঠিক আছে, আচ্ছা। এবার আমরা জোটোরো কাজটা করি। আমরা একটা একটা আর্টিকেল ওপেন করি এবং রেফারেন্সিংটা দেখাই। যেমন ধরেন একটা আর্টিকেল এখন আমরা ওপেন করতেছি। আর্টিকেল হচ্ছে এইটা, হ্যাঁ। আচ্ছা, ধরেন আমি একটা আর্টিকেল দেখাই। এই যে একটা আর্টিকেল ওপেন করলাম, এই যে স্ক্রিনে একটা আর্টিকেল এখন দেখতে পাবেন ওপেন করলাম। ধরুন এই আর্টিকেল থেকে, মানে এই আর্টিকেলের কোনো একটা জায়গা থেকে আমরা তথ্য নিলাম। লেটস সে এই আর্টিকেলের ধরুন আমি, মানে জাস্ট আমি দেখাচ্ছি আর কি। এই আর্টিকেলের ধরুন আমি এই জায়গা থেকে একটা ইনফো নিলাম। হুম, বেশি না, না নেই, অল্প নেই। আমরা এই আর্টিকেল থেকে একটা ইনফো আমাদের গবেষণা নিলাম। আচ্ছা, নেওয়ার পরে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ নিয়ে আগামী ক্লাসে পড়াশোনা, আজকে প্যারাফ্রেজ নিয়ে আলোচনা করবো না, রেফারেন্সিং দেখাবো। ওকে, আমরা কারো থেকে আমরা তথ্য নিয়েছি বলেন তো, আমাদের প্রথম কাজ কি? চ্যাট বক্স বলবেন। আমরা একজনের কাছ থেকে তথ্য নিয়েছি, আমাদের প্রথম কাজ কি? আমরা একজনের কাছ থেকে তথ্য নিয়েছি, আমাদের প্রথম কাজ কি? রাইট, রাইট। প্রথম কাজ হলো ইনটেক্সট সাইটেশন, তাই না? প্রথম কাজ হলো ইনটেক্সট সাইটেশন। আর 10 মিনিট আছে ক্লাস, কেউ ঝিমাই না পড়ি। গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি, আজীবন কাজে লাগবে, আর ভুল হলে আজীবন ভুলই হবে, ঠিক আছে? খেয়াল করেন, আমাদের কাজ হলো ইনটেক্সট সাইটেশন করা। এবং প্রথমবার সফটওয়্যারকে বলে দেবেন আপনি কোন রেফারেন্সিং স্টাইলে কাজ করতে চান। প্রথমবার এটা বলে দেওয়া লাগবে, সে তো আর জানে না আপনার স্টাইল কোনটা। আপনার ভ্যানকুভার হইতে পারে, আপা হইতে পারে, IEEE হইতে পারে, MLA হইতে পারে, যে কোনোটাই আপনার হইতে পারে। আচ্ছা, তো প্রথমবার এই যেখানে লেখা আছে ডকুমেন্ট প্রেফারেন্স, দেখেন এই যে আপনার এখানে লেখা আছে ডকুমেন্ট প্রেফারেন্স, এখানে ক্লিক করবেন। ডকুমেন্ট প্রেফারেন্সে ক্লিক করে প্রথমবার স্টাইলটা সেট করে দিবেন। তো বাই ডিফল্ট ওরা হচ্ছে 15-20টা স্টাইল দিয়ে রাখে বাই ডিফল্ট। এখানে বিখ্যাত গুলাই থাকে, APA, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, শিকাগো, হার্ভার্ড, IEE, নেচার, অস্কলা, ভ্যানকুভার, এগুলো বাই ডিফল্ট এখানে দেওয়া থাকে। আপনি যদি তাও মনে হয় যে না ভাই আমি যেটা দিয়ে করতে চাই সেই স্টাইলের নাম এখানে নাই, তাহলে আপনি ম্যানেজ স্টাইলে ক্লিক করবেন। ম্যানেজ স্টাইল, ম্যানেজ স্টাইলে ক্লিক করার পরে লেখা আছে গেট এডিশনাল স্টাইল। গেট এডিশনাল স্টাইল, গেট এডিশনাল স্টাইলে ক্লিক করবেন। এইবার দেখেন তো এখানে কতগুলা স্টাইল আছে। 10,820টা রেফারেন্সিং স্টাইল এখানে এন্ট্রি করা আছে। তার মানে দুনিয়ার যে কোনো জার্নাল যে স্টাইলই রেফারেন্সিং চাক না কেন আমরা এখান থেকে সেট করে দেবো। যেমন ধরুন একটা জার্নাল বলল যে আমরা IEE এর টেক্সটাইল নামক একটা স্টাইল আছে, ওইটা আমরা চাই। আপনি জাস্ট এখানে গিয়ে ওই স্টাইলটা সার্চ করবেন। ওই স্টাইল সার্চ করে এরপর দেখবেন ওখানে ওই নামে স্টাইলটা আছে। এটাকে জাস্ট ক্লিক করে ওকে দিলেই, সরি, এটাকে হচ্ছে ক্লিক করে আপনি যখন ওকে দিবেন সাথে সাথে দেখবেন আপনার যে বাই ডিফল্ট যে স্টাইলগুলো, বাই ডিফল্ট যে 15-20টা স্টাইল, সেখানে দেখবেন ওইটা অ্যাড হয়ে গেছে। আপনার কি আমার কথা ক্লিয়ার? প্রথমবার তো আমাকে সফটওয়্যারকে বলে দিতে হবে আমি কোন স্টাইলে কাজ করতে চাই, প্রথমবার বলে বলে দেওয়া লাগবে। তো বাই ডিফল্ট যে 20-15-20টা আছে সেখানে যদি থাকে তাহলে তো আছে, আর না থাকলে আপনি ভিতরে ঢুকে গেট এডিশনাল স্টাইলে গিয়ে প্রথমবার স্টাইলটা সেট আপ করে দিতে পারবেন। ওকে, আমি আপা দিয়ে দেখাই, যেহেতু আপাটা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি বিখ্যাত। কিন্তু যে কোনো স্টাইলে পরে কনভার্ট করা যাবে, কোনো টেনশন করেন না। ওকে, আমি আপা দিয়ে করলাম। আপা, ওকে, মানে প্রথমবার স্টাইলটা সেট করে দিলাম। আচ্ছা, তো যেটা আপনারা বলতেছিলেন যে আমরা একটা জায়গা থেকে লাইন নিছি, আমাদের প্রথম কাজ হলো সাইটেশন দেওয়া। সাইটেশন দেওয়া, দেখুন আমরা কোন আর্টিকেল থেকে তথ্য নিছি আপনাদের খেয়াল আছে? আমরা যে আর্টিকেলটা থেকে তথ্য নিছি তার নাম হচ্ছে নলেজ অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিভেন্টিভ প্র্যাকটিস, এই আর্টিকেল থেকে। যাই হোক, আমাদের প্রথম কাজ হলো ইনটেক্সট সাইটেশন দেওয়া। এটা আমাদের প্রথম কাজ, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে বাম দিকে, উপরে উপরে বাম দিকে লেখা আছে অ্যাড সাইটেশন। অ্যাড সাইটেশন এটা লেখা আছে। অ্যাড সাইটেশনে ক্লিক করবেন। অ্যাড সাইটেশনে ক্লিক করলে
জুটোর একটা সুবিধা হলো সে আপনাকে শুরুতেই যেই আর্টিকেল থেকে তথ্য নিয়েছেন ওই আর্টিকেলটার নাম দেখাবে, যে আপনি কি এই আর্টিকেল থেকে তথ্য নিছেন। আমি বললাম হ্যাঁ নিছি, ওকে দিয়ে ইন্টার দিলাম। তাহলে দেখুন সে আমাকে একটা ইনটেক্সট সাইটেশন দিয়ে দিছে। আমরা কি দেখতে পাচ্ছি সে আমাকে একটা ইনটেক্সট সাইটেশন দিয়ে দিছে না, এই যে হোসাইন এট অল। এটা প্যারেন্থেটিক্যাল করছি আর কি, প্যারেন্থেটিক্যাল রেফারেন্সিং, একটা ইনটেক্সট সাইটেশন হয়ে গেছে। ওকে, খেয়াল করুন একটা একটা করে খেয়াল খেয়াল করুন। একটা ইনটেক্সট সাইটেশন করলাম। আচ্ছা, আবার আরেকটা ডকুমেন্ট থেকে তথ্য নেই, দেখুন মনোযোগ দিয়ে দেখতে হবে কিন্তু। এই ধরেন এই আরেকটা ডকুমেন্ট স্ক্রিনে আপনারা এখন দেখতে পাবেন। এই ডকুমেন্ট থেকে ধরেন আমি আহ, একটা লাইন দিলাম, কথার কথা এই লাইনটা দিলাম। ডকুমেন্ট একটু ভালো করে দেখুন, জুম করলে ভালো করে দিতে পারবেন। এই লাইনটা কি এই আর্টিকেলের সম্পদ, নাকি 7 নাম্বার যে রেফারেন্সটা এখানে দেখাচ্ছে 7 নাম্বার রেফারেন্সের সম্পদ? বলেন বলেন তো, চ্যাট বক্সে বলেন তো। আমি একটা লাইন এই আর্টিকেল থেকে কপি কপি করব, তো এই লাইনটা কি স্ক্রিনের আর্টিকেলের সম্পদ না 7 নাম্বার রেফারেন্সের সম্পদ? রাইট, 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 সবাই সঠিক, 7 নাম্বার রেফারেন্স। ওকে, তাহলে আমি এই লাইনটা নিলাম, দেখেন এই লাইনটা আমি দিলাম, এই লাইনটা আমি কপি করলাম, কপি করার পরে এই জায়গাতে সবাই আটকে যাবেন আর কি। আচ্ছা, তো যেহেতু এটা 7 নাম্বার রেফারেন্সের সম্পদ, তাহলে আমি বলছি যে রেফারেন্সের ফান্ডামেন্টাল রুলস হলো আগে সোর্সকে জটিলতে এন্ট্রি করতে হবে, আগে সোর্সকে জটিলতে এন্ট্রি করতে হবে। তাহলে আমি এই যে 7 নাম্বার রেফারেন্সটা এই আর্টিকেলের নিচে গেলেই 7 নাম্বার রেফারেন্সটা আমি পাবো, এই আর্টিকেলের নিচে গেলে 7 নাম্বার রেফারেন্সটা পাবো। তাহলে 7 নাম্বার বা 7 নাম্বার রেফারেন্সের নাম লিখে গুগলে সার্চ করলেও আসলে পাবো। এই 7 নাম্বার রেফারেন্সটা আপনি গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন, সার্চ করলে দেখবেন এটা প্রথম পাতাতে পেয়ে যাবেন কোথাও না কোথাও। মানে সোজা কথা হলো এই 7 নাম্বার রেফারেন্সটাকে আগে ব্রাউজারের সাথে অ্যাড করতে হবে, মানে মানে জোডোর সাথে অ্যাড করতে হবে। আপনার কি এই এই বিষয়টা ক্লিয়ার? আমরা একটু পরে 7 নাম্বার রেফারেন্সকে তো ক্রেডিট দেব, তা আগে 7 নাম্বার রেফারেন্সকে ইম্পোর্ট করতে হবে 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 না? ভাইয়া এবং আপুরা আমার কথা কি বুঝতেছেন? এই জায়গাটাতে সবাই কিন্তু ভুল করবেন, এই জন্য আমি একটু জোর দিচ্ছি। তাহলে আমি 7 নাম্বারটা কেমনে এন্ট্রি করব? এটাকে ডাউনলোড করেও এন্ট্রি করতে পারি, ডিওআই দিয়েও এন্ট্রি করতে পারি, অথবা এই যে ব্রাউজার কানেক্টর আছে উপরে, ব্রাউজার কানেক্টরে ক্লিক করলে এই যে ভেক্টর ডাইনামিক্স এই আর্টিকেলে যে ব্রাউজার কানেক্টরে ক্লিক করলাম, ব্রাউজার কানেক্টরে ক্লিক করার সাথে সাথে জোটের দেখবেন এই যে ভেক্টর ডাইনামিক্স এটা কিন্তু অ্যাড হয়ে গেল, 7 নাম্বার রেফারেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেল। তাহলে এবার আমি কিন্তু এটাকে ইনটেক্সট সাজেশন করতে পারি, ন্যারেটিভও করতে পারি, প্যারেন্থেটিক্যালও করতে পারি, এটা কোনো বিষয় না। এই যে আমি দিলাম ওকে, দুইটা করলাম আমি, কিন্তু আস্তে আস্তে সব অল্টারনেটিভ দেখাই দিছি, ধৈর্য ধরে ক্লাসে থাকুন। তাহলে করলাম ঠিক আছে, দুইটা আর্টিকেল ইনটেক্সট সাজেশন করলাম। আচ্ছা, এবার আরেকটা করি, এই দুইটা প্যারেন্থেটিক্যাল করছি, এবার ন্যারেটিভ করি। হ্যাঁ, খেয়াল করুন কিন্তু ভালো করে। আরেকটা আর্টিকেল এখন ওপেন করব, ধরেন এই আর্টিকেলটা এই যে পাবলিক নলেজ এই নামে একটা আর্টিকেল। ধরুন আমি এই আর্টিকেল থেকে একটা লাইন নিলাম, হুম, আহ, ধরুন জাস্ট একটা লাইন নিলাম, যে কোনো লাইন নিলাম। আচ্ছা, এটাকে আমি করবো ন্যারেটিভ সাইটেশন, বুঝেন? ন্যারেটিভ সাইটেশন, ন্যারেটিভের ক্ষেত্রে একটু কৌশলী হতে হবে, প্রথম প্রথম একটু কঠিন লাগবে কিন্তু সময়ের সাথে সাথে আপনাদের কাছে ইজি লাগবে। ন্যারেটিভের ক্ষেত্রে একটু কৌশলী হইতে হবে। কি কৌশল দেখেন, অ্যাড সাইটেশনে ক্লিক করবেন, অ্যাড সাইটেশনে ক্লিক করবেন, অ্যাড সাইটেশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখাবে এই আর্টিকেলটা, কিন্তু ন্যারেটিভের ক্ষেত্রে এখানে ঢুকবেন না। ন্যারেটিভের ক্ষেত্রে আপনাকে আরো ভিতরে ঢুকতে হবে, এই যে আমি জাস্ট ভিতরে ঢুকবো, এই যে দেখা যাচ্ছে ক্লাসিক ভিউ, ক্লাসিক ভিউতে ভিতরে ঢুকলাম। আচ্ছা, ভিতরে ঢুকলে খেয়াল করুন এই যে পাবলিক নলেজ নামে যে আর্টিকেলটা, ওই আর্টিকেলটা থেকে আমরা তথ্য নিছি। আমি আবার দেখিনি কোন আর্টিকেল থেকে তথ্য নিছি। এই যে পাবলিক নলেজ বিলিফ, এই আর্টিকেলটা থেকে। সরি, আমি আবার আবার দেখাই, হ্যাঁ, বাইরে চলে গেছিলাম। দেখুন, অ্যাড সাইটেশন, অ্যাড সাইটেশন, এরপর এখানে পাবলিক নলেজ এই আর্টিকেলটা। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, যদি আমি এখন ওকে দিয়ে দেই, সমস্যা হলো ওকে দিয়ে দিলে, এই দেখেন আমি যদি এখন ওকে দিয়ে দিই সমস্যা কি দেখেন, ওকে দি আচ্ছা, এটা এটা সরি, আমি যে মাঝে এডিট করছি,
এই জন্য উল্টা পাল্টা চলে আসছে, এগুলোকে কেটে দিই। হুম, মাঝে মাঝে এরকম আসলে ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে। আচ্ছা, একটু একটু আমি গোছাচ্ছি, হ্যাঁ। খেয়াল 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 করেন, এটা যদি আমি আগের মতো ওকে দিয়ে দেই, তাহলে বাক্যের শুরুতেই চলে আসছে কি, বাক্যের শুরুতে চলে আসছে বনি ক্যাটল, ধরেন ফাউন্ড দ্যাট, একটা ভার্ব যুক্ত করে দিলাম ফাউন্ড দ্যাট, কিন্তু সমস্যা কি বলেন? সমস্যাটা হলো, সমস্যাটা হলো কি 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 সমস্যা বলেন তো চ্যাট বক্সে, সমস্যাটা কি বলেন তো? এটা হয় নাই কেন আর কি? রাইট, রাইট, রাইট। দেখেন, এটা প্যারেন্থেটিক্যাল ফরম্যাট, আমরা জানি প্যারেন্থেটিক্যাল ফরম্যাটে পুরোটার মধ্যে ব্র্যাকেট থাকে, আর ন্যারেটিভে শুধুমাত্র ব্র্যাকেট থাকে সালের মধ্যে। আমাকে বলতে পারেন যে ভাই আপনি এডিট এডিট করে সালের মধ্যে ব্র্যাকেটটা দিয়ে দেন, তাইলে হয়। উদ্দেশ্য না, এডিট করতে গেলে দুনিয়ার সমস্যা, মানে রেফারেন্সিং কখনো এখানে এই প্যানেলে এডিট করবো না, এডিট করতে হলে জোটের মধ্যে ঢুকে করতে হবে। এই জন্য জাস্ট আমি সহজেই বুঝাই দিই, যখন ন্যারেটিভ সাইটেশন করবেন, যখন ন্যারেটিভ সাইটেশন করবেন, তখন এইভাবে নয়, দুইভাবে করতে পারবেন। দুইভাবে কিভাবে বলতেছি, অ্যাড সাইটেশনে ক্লিক করবেন, পিসি এর ভেতরে ঢুকবেন, পিসি এর ভেতরে ঢুকবেন, ঢুকার পরে কোন আর্টিকেলটা, এই আর্টিকেলটা, এই আর্টিকেলটা মার্ক করবেন, আর্টিকেলটা মার্ক করলেন। এরপর একটু নিচে গেলেই দেখবেন লেখা আছে শো এডিটর, দেখা যায় শো এডিটর, এই যে নিচে শো এডিটর, শো এডিটরে গেলাম, শো এডিটরে গেলাম। যাওয়ার পরে এবার এখান থেকে এডিট এডিট করবেন। যেমন আমরা কি চাই, আমরা চাই যে 2023-এর মধ্যে ব্র্যাকেট, 2023-এর মধ্যে ব্র্যাকেট। আপনারা কি আমার কথা বুঝছেন? এডিট করতে হলে ওয়ার্ড থেকে না, বরং সফটওয়্যারের ভেতর থেকে আমরা এডিট করে দেব। ব্যাপারটা কি বুঝছেন? এই যে আমি এখন কিন্তু এখান থেকে এডিট করে দিলাম, এডিট করে দিলাম, ওকে, ওকে দিলাম। এখন দেখেন এই যে বনি ক্যাটল 2023 ফাউন্ড দ্যাট, এখন বাক্যটা মিলছে না? আপনারা কি আমার কথা বুঝছেন? এখন বাক্যটা কিন্তু মিলছে, এখন বাক্যটা মিলছে, এইভাবে করবেন। আর এখানে যদি কেউ চান যে আপনি এক স্টাইলে কাজ করে সব স্টাইলে আপনার ডকুমেন্টটাকে নিয়ে যাবেন, যদি কেউ তাই এরকম চান, আমরা সবাই এটা চাই যে আমার ডকুমেন্টটা প্রফেসর হয়তো হঠাৎ করে সে বললো অন্য স্টাইলে জমা দাও। যদি কেউ চান আপনার ডকুমেন্টটা আপনি এক স্টাইলে কাজ করে যে কোনো স্টাইলে কনভার্ট করবেন, যদি এটা চান, তাহলে সব সময় ন্যারেটিভ সাইটেশন করার সময়, মানে এখন আমি মেইনটা দেখাচ্ছি, আর এতক্ষণ এগুলো ডিটেলস বলছি জানো বোঝার জন্য, এখন মেইনটা দেখাচ্ছি। যে যদি কেউ চান আপনার ডকুমেন্টটা এক স্টাইল থেকে আরেক স্টাইলে জাম্প করাবেন, সব সময় ন্যারেটিভ সাইটেশনের বেলায়, আবারও বলছি, ন্যারেটিভ সাইটেশনের বেলায় অথরের নামটা ম্যানুয়ালি লিখবেন। মানে এখানে দেখেন এই যে এই ডকুমেন্টটা আমি মার্ক করে ওমিট অথর, ওমিট অথর এই শব্দে ক্লিক করলাম। ওমিট অথর মানে, ওমিট অথর মানেই সে অথরের নাম আনবে না, আমি নিজে লিখবে যে বনি ক্যাটল, এটা আমি নিজে লিখবো। ওমিট অথরে ক্লিক করলাম, শুধু শাল শাল আনবে, ওকে দিলাম। দেখেন এই যে, খেয়াল করেন, এবার আমি বনি ক্যাটল শব্দটা নিজে লিখতেছি, বণিক। এটার সুবিধা এই 2 মিনিট পরে দেখাচ্ছি, ইটিএল ডট। আবারও বলছি, যারা চান যে আপনি এক স্টাইলে কাজ করে দুনিয়ার সব স্টাইলে আপনার ডকুমেন্টকে কনভার্ট করে ফেলবেন, জাম্প জাম্প করবেন, শুধু নেগেটিভ সাইটেশনের বেলায় ওমিট অথর দিয়ে কাজ করবেন, মানে অথরের নামটা নিজে লিখবেন। শুধু এই সামান্যটুকু কাজ আপনারা করবেন, 2 একবার করতে করতে অভ্যস্ত হবেন। তাহলে আমি আরেকটা আর্টিকেল থেকে তথ্য নিলাম। হুম। আচ্ছা, আর দুইটা এক্সেপশন দেখাই। অনেক সময় আমরা একটা লাইন নেই, যে লাইনটা 3টা আর্টিকেলে আছে। মনে করেন আমি একটা লাইন নিলাম, যে লাইনটা 3টা আর্টিকেলেই একই লাইন আছে, হ্যাঁ, 3টা আর্টিকেলেই একই লাইন আছে। মানে একসাথে একাধিক আর্টিকেলকে সাইট করবেন কিভাবে, এটা এখন আমি দেখাবো। একসাথে একাধিক আর্টিকেলকে কিভাবে সাইট করবেন, এটা এখন দেখাবো, হ্যাঁ। জাস্ট আমাদের ক্লাস আর 5 মিনিট, কষ্ট করে থাকেন। আচ্ছা, ধরুন আমি এই লাইনটা নিলাম, এই লাইনটা একসাথে 3টা আর্টিকেলে আছে। অ্যাড সাইটেশনে ক্লিক করবেন, অ্যাড সাইটেশনে ক্লিক করবেন, ক্লাসিক ভিউতে ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকার পরে, ভিতরে ঢুকার পরে লেখা আছে মাল্টিপল সোর্স। আমরা কি দেখতে পাচ্ছি মাল্টিপল সোর্স নামে একটা জায়গা আছে? এই যে আমার মাউস যেখানে, মাল্টিপল সোর্সে ক্লিক করবেন। এইবার আপনি সফটওয়্যারকে বলে দেবেন যে কোন 3টা আর্টিকেল, একটা, দুইটা,
তিনটা, যেই তিনটা আর্টিকেল বা যেই চারটা আর্টিকেল সিলেক্ট করে ওকে দেবেন। ওকে দিলে এই দেখেন তিনটা আর্টিকেলকে সে সাইট করে দিছে। আপনারা কি আমার কথা বুঝছেন একাধিক আর্টিকেলকে কেমনে সাইট করবেন? বুঝছেন কিনা? লাস্ট আর একটা আর্টিকেল থাকবে, জাস্ট জাস্ট মাল্টিপল সোর্স সিলেক্ট করবেন। এবার লাস্ট একটা আর্টিকেল দেখাই। ধরেন এই যে এই আর্টিকেলটা ডিস্টেন্স বেজ, এই আর্টিকেলটা ঠিক আছে। আচ্ছা, এই আর্টিকেল থেকে মনে করেন আমি একটা লাইন, এই আর্টিকেল থেকে একটা লাইন আমি নিলাম। আমরা কারো কাছ থেকে তথ্য নিলে প্যারাফ্রেজ করে নিই, আগামী ক্লাসে এটা নিয়ে কথা হবে, প্যারাফ্রেজ করে নিই, হুবহু নেই না। আর যদি কখনো হুবহু নেই তাহলে পেজ নাম্বার দেওয়া লাগে, মানে হুবহু নিলে মোটামুটি সব রেফারেন্সিং স্টাইলের নিয়ম হচ্ছে পেজ নাম্বার দেওয়া লাগে। যেমন এই একটা লাইন নিলাম, এবার আমি অ্যাড সাইটেশনে ক্লিক করলাম, ক্লাসিক ভিউতে গেলাম। লাইনটা যদি হুবহু নেই, লাইনটা যদি হুবহু নেই তাহলে নিয়ম হচ্ছে পেজ নাম্বার দেওয়া। তাহলে নিয়ম হচ্ছে পেজ পেজ নাম্বার দেওয়া, ঠিক ঠিক আছে। তাহলে আমি এই যে ধরেন এই আর্টিকেল থেকে নিলাম, যে আর্টিকেল থেকে নিলাম সেই আর্টিকেলটা এখানে সিলেক্ট করবো আর কি। ধরেন এই আর্টিকেল থেকে নিলাম, এবার যেহেতু লাইনটা হুবহু নিছি তাহলে পেজ নাম্বার, টু হলে টু, ওয়ান হলে ওয়ান, থ্রি হলে থ্রি, পেজ নাম্বার দিয়ে দিলাম। দেন ওকে। এই যে তাহলে দেখেন এখানে অটোমেটিক পেজ নাম্বার চলে আসে। তাহলে আমরা সোফার যতটুকু কাজ করলাম এটাকে আমরা তাহলে বিভিন্ন ফরম্যাটিং করতে পারবো সৌন্দর্যের জন্য। কিন্তু যেখানে যেখানে আমাদের রেফারেন্সিং গুলা দেখেন সেখানে কাইন্ড অফ একটা লিঙ্কড হয়ে আছে, এই লিঙ্কটা ম্যানুয়ালি কখনো এডিট করবেন না। এডিট করার যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই অ্যাড সাইটেশনে গিয়ে এডিট করবেন ম্যানুয়ালি, নিজে থেকে ওয়ার্ডে এডিট করবেন। আচ্ছা, এবার আমাদের কাজ শেষ, আমাদের পূর্ণাঙ্গ রেফারেন্স দরকার তাই না? রেফারেন্সেস, আমাদের পূর্ণাঙ্গ রেফারেন্স দরকার, মানে ইনটেক্সটের কাজ শেষ, পূর্ণাঙ্গ রেফারেন্স দরকার। পূর্ণাঙ্গ রেফারেন্সটাই হচ্ছে মেইন ঝামেলা। ওকে, এবার খেয়াল করুন এখানে লেখা আছে অ্যাড বিবলিওগ্রাফি, শব্দটা লেখা আছে অ্যাড বিবলিওগ্রাফি। ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আপনাদের স্ক্রিনে আসছে কিনা আই ডোন্ট নো, দেখেন ক্লিক করার সাথে সাথে পুরা এপিআই স্টাইলের সকল নিয়ম কানুন মেনে আমাকে পূর্ণাঙ্গ রেফারেন্স দিয়ে দিছে। আমরা কি দেখতে পাচ্ছি? পুরা এপিআই স্টাইলের সকল নিয়ম কানুন মেনে আমাকে পূর্ণাঙ্গ রেফারেন্স দিয়ে দিচ্ছে। এক ক্লিকে জাস্ট ক্লিক করলাম, এপিআই স্টাইল হয়ে গেল। দেখছেন? এখন অনেকে বলতে পারেন ভাই আপনি এপিআই দেখাইছেন, ভ্যানকুভার তো দেখাইলেন না। ওকে, তো এবার ডকুমেন্ট প্রেফারেন্সে গেলাম, ডকুমেন্ট প্রেফারেন্সে গিয়ে ভ্যানকুভার, ভ্যানকুভারে গিয়ে এই যে ভ্যানকুভারে গিয়ে ওকে ওকে দিলাম। এবার দেখেন তো সাথে সাথে এই ডকুমেন্টটা ইনটেক্স সাইটেশন এবং পূর্ণাঙ্গ রেফারেন্স দুইটাই ভ্যানকুভার স্টাইল হয়ে হয়ে গেছে না? এই যে ওয়ান টু ভিতরে ওয়ান টু থ্রি এগুলা, ভিতরে ওয়ান টু থ্রি এগুলা, আবার এখন দেখেন এই যে বনি ক্যাটল এটা সব সুন্দর মতো আসছে ওয়ান টু থ্রি এগুলা, আবার নিচে আবার ওয়ান টু থ্রি এগুলা হয়ে গেছে। এখন কারো তো মনে হচ্ছে না ভাই আমার দরকার আই ত্রিপুলি, দেন আই ত্রিপুলি দিলেও হবে। এই যে আমি আই ত্রিপুলি দিলাম, এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এবং নিচের রেফারেন্স গুলা। তাহলে আমি যে গত ক্লাসে বারবার বলছি যে নিচে কি দাড়ি হবে না কমা হবে না টাইটেল হবে ভলিউম হবে, ভলিউম কই পাবো, এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। কথাটা কি মিলছে? আপনারা কি আমার কথা বুঝছেন? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? মানে আমি যদি একটা স্টাইলে ভালো মতো কাজ করি, এবার আপনার দুনিয়ার 10,000 স্টাইল এখানে আছে, এই ডকুমেন্টকে 10,000 স্টাইলে কনভার্ট করতে পারবেন। যার যে স্টাইলে কাজ করা দরকার, যেমন আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন করতে চান, ওকে, এই যে আমি এখন আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে নিয়ে গেছি, এই সেম ডকুমেন্টটাকে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে নিয়ে গেলাম। বা কেউ হয়তো শিকাগো করতে চান, শিকাগো, শিকাগো স্টাইলে নিয়ে নিয়ে গেলাম। ঠিক আছে, এই যে পুরো ডকুমেন্ট এখন শিকাগো স্টাইলে চলে গেছে। এটাই হলো শিকাগো স্টাইল। আবার আগের জায়গায় চলে আসলে আবার এপিএ, যে স্টাইল আপনি রেফারেন্সিং করতে চান সেই স্টাইলে করবেন। এখন এখানে কাহিনী আছে, অনেকে বলবেন ভাই সব স্টাইল হলেও একটা স্টাইল হবে না, এটা হচ্ছে এমএলএ। কেন হবে না? দেখেন এই যে আমি এমএলএ তে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম, এটার পূর্ণাঙ্গ রেফারেন্স গুলা অনেকটা হয়েছে, কিন্তু ইনটেক্স সাইটেশন গুলো যদি খেয়াল করেন, খেয়াল করেন মনোযোগ দিয়ে, এই যে হোসাইন এটল, হোসাইন এটলের সামনে কিছু নাই, সগির এটল, সগির এটলের সামনে কিছু নাই। কেন হয়নি? দেখেন এতগুলা স্টাইলে কনভার্ট হয়ে গেল কিন্তু এমএলএ তে কনভার্ট হয় নাই। এখানে ফান্ডামেন্টাল রুল যেটা বলছি, আপনি আমারে যা খাওয়াবেন আমি সেভাবে আউটপুট দেব, আপনি যা মশলা দেবেন ওই অনুযায়ী রান্না হবে। এমএলএ স্টাইলের নিয়ম হচ্ছে ইনটেক্স সাইটেশনে
অথর এবং পেজ নাম্বার থাকবে। তা আমরা যখন ইনটেক্স সাইটেশন গুলো একটু আগে অ্যাড করতেছিলাম, আমরা কি পেজ নাম্বার সহ অ্যাড করছি? শুধু একটার ক্ষেত্রে অ্যাড করছি, ওই যে লাস্টে যে একটা, এই যে 3, দেখেন ওখানে কিন্তু ইনটেক্স সাইটেশনটা এমএল এর মতোই আসছে। কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে আমরা কি পেজ নাম্বার অ্যাড করছি? করি নাই। তা আমরা যেহেতু পেজ নাম্বার অ্যাড করি নাই, তাহলে জোটোরো কেমনে বুঝবে আমাদের পেজ নাম্বার কোনটা? তার মানে যারা এমএল তে কাজ করবেন তারা এন্ট্রি করার সময় জাস্ট বাড়তি কাজ হিসেবে পেজ নাম্বার সহ অ্যাড করবেন। শুধু যারা এমএল তে আছেন বা সিমিলার ব্যাকগ্রাউন্ডে আছেন, যাদের পেজ নাম্বার লাগে তারা, অন্যরা না আর কি, ঠিক আছে? এর বাইরে যে কোনো স্টাইলে এটা জাম্প করবে। আপনি যে স্টাইলে দেন সেই স্টাইলে জাম্প করবে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন হোক, পলিটিক্যাল অ্যাসোসিয়েশন হোক, বিএমসি স্টাইল হোক, শিকাগো হোক, আই হোক, এই যে আই কম্পিউটার গ্রাফিক্স, ওকে দিলাম। এই যে কম্পিউটার গ্রাফিক্স জার্নালের হিসাবে হয়ে গেল। তো এই হলো আর কি আমাদের রেফারেন্সিং সফটওয়্যার দিয়ে করার সুবিধা। খেয়াল রাখবেন যে আপনি যদি কখনো কোনো রেফারেন্স ডিলিট করতে চান, আপনি ডিলিট করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু এডিট করবেন না এখান থেকে। এডিট করতে হলে অবশ্যই রেফারেন্সটা মার্ক করে অ্যাড সাইটেশন ওই বারে গিয়ে তারপর আপনি এডিট করবেন, ঠিক আছে? মানে নিজে থেকে এডিট করবেন না। এটা একটু মাথায় রাখেন। আচ্ছা, তাহলে আমরা আবার এই পেতে চলে যাই। দেখছেন ওমিট অত দিয়ে করাতে আমাদের কি সুবিধা হয়েছে? ওমিটল দিয়ে না করলে ওই রেফারেন্সটা কনভার্ট হইতো না আর কি, ওটা একটু অড দেখাইতো আর কি। ওকে, তো আমি আবার আপাই স্টাইলে চলে যাই। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওরা একদম পূর্ণাঙ্গ রেফারেন্স, মানে A to Z সব গোছাইয়াও দেয় আর কি, ABCD সিরিয়াল সহ সব মানে গোছাই দেয়, ঠিক আছে? তো শেষ করার আগে বলে দেই, এভাবেই কাজ করলে ভালো। আর যদি এখানে এমন কেউ থাকেন যে অলরেডি এমএস ওয়ার্ড দিয়ে কাজ, মানে অলরেডি আপনার কাজ করে ফেলছেন ম্যানুয়ালি, নিশ্চয়ই এখানে ব্যাচে ভর্তি হওয়ার আগে কারো না কারো আগে থিসিস আছে, আগের কাজ আছে, তো সেটাকে এখন সফটওয়্যার ভার্সনে কনভার্ট করতে চান। কারণ সফটওয়্যার ভার্সনে কনভার্ট করার সুবিধা হলো একটা স্টাইল থেকে আর একটা স্টাইলে জাম্প করা যায়। তো যদি আপনারা কেউ আপনাদের আগের কোনো কাজকে নতুন করে সফটওয়্যারে আনতে চান, আপনাদের কাজ হবে, প্রথম কাজ হবে আপনার ওই ডকুমেন্টে যতগুলা রেফারেন্স আছে সবগুলাকে আগে জোটরোতে এন্ট্রি দেওয়া, সবগুলাকে জোটরোতে এন্ট্রি দেওয়া। এরপর আপনার ম্যানুয়াল যে ইনটেক্স সাইটেশন গুলা করছেন ওগুলা কেটে কেটে জোটরো থেকে এন্ট্রি গুলা বসানো। মানে পুরো কাজটা আবার করতে হবে নতুন করে, যারা আগের কাজটা সফটওয়্যার ভার্সনে আনতে চান আর কি, ঠিক আছে? এই হলো বিষয়, এটা একটা। আবার এমন অনেকে আছেন যারা ইনটেক্স সাইটেশন বলবেন যে ভাই আমি ইনটেক্স সাইটেশন গুলো তো হাতেই করতে পারি, খুব ইজি। ইনটেক সাইটেশন করে ফেললেন হাতে, আর পূর্ণাঙ্গ রেফারেন্স গুলা জোটেরো থেকে এক ক্লিকে বের করা যায়। এই যেখানে কন্ট্রোল অল দিলে, কন্ট্রোল অল রাইট ক্লিক, লেখা আছে ক্রিয়েট বিবলিও। আচ্ছা, আপনাদের এখানে এখনো দেখাচ্ছে না? দেখুন, যদি কেউ এমন হয় যে ভাই আমি এত ওয়ার্ড টওয়ার্ড বুঝি না, আমার সবগুলা ডকুমেন্টের পূর্ণাঙ্গ রেফারেন্স দরকার, কারণ পূর্ণাঙ্গ রেফারেন্স কঠিন। তো এই যে কন্ট্রোল অল রাইট ক্লিক, রেফারেন্স স্টাইল সেট করে দিবেন, ক্রিয়েট বিবলিওগ্রাফি ফ্রম আইটেম। এই যে ক্রিয়েট বিবলিওগ্রাফি, এই যে বিবলিওগ্রাফির এখানে হয় সাইটেশনে ক্লিক করলে সাইটেশন দেবে, আউটপুট বিবলিওগ্রাফিতে ক্লিক করলে পূর্ণাঙ্গ রেফারেন্স দেবে, কপি টু ক্লিপবোর্ড, ওকে, যে ওকে দিবেন। এই ওকে দেওয়ার মানে হলো এখন যদি আমি একটা নতুন ওয়ার্ড ফাইল ওপেন করি, যে প্রত্যেকটা ডকুমেন্টের পূর্ণাঙ্গ রেফারেন্স সে আমাকে দিয়ে দেবে। এই যে এটার দরকার নাই, এটা থেকে যদি কখনো কারোর দরকার হয় যে আপনি যতগুলো আর্টিকেল অ্যাড করেছেন অতগুলো আর্টিকেলে যদি পূর্ণাঙ্গ রেফারেন্স আপনার কখনো বের করা লাগে, এভাবে এক ক্লিকে সবগুলো আর্টিকেলের পূর্ণাঙ্গ রেফারেন্স বের করতে পারবেন, ঠিক আছে? যাই হোক, ওটা হয়তো আমাদের লাগবে না। তা আমি আজকে ক্লাসে আমি দরকারি এবং দরকার না এমন অনেক কিছু দেখাইছি। অনেকের কাছে একটু বোরিং লাগছে, কারো কাছে নিশ্চয়ই ভালো লাগছে। আমার মনে হয় ভিডিওটা টেনে দেখলে এইটা পারবেন, ঠিক আছে? একদম বলছেন বিজনেস ফিল্ডে কোনটা, বিজনেস ফিল্ডে আপা বা হাবার্ড স্টাইল ইউজ করবেন, ঠিক আছে? হাবার্ডও আছে, এক ক্লিকেই চলে যাবে। একজন বলছেন ম্যান্ডেলের সাথে ডিফারেন্স কি, তেমন কোনো ডিফারেন্স নাই, দুইটার কাজ 90% সেম আর কি। ওকে, একজন বলছেন কেন ডিফারেন্ট সেক্টরে ডিফারেন্ট রেফারেন্সিং স্টাইল ইউজ করা ইম্পর্টেন্ট। এটা আসলে ওই ব্যাকগ্রাউন্ডের কিছু ডিমান্ড আছে। যেমন যারা এখানে সাহিত্যে পড়েন, হিস্ট্রি নিয়ে পড়েন, তাদের কিন্তু পেজ নাম্বারটা গুরুত্বপূর্ণ, কারণ তারা বই থেকে তথ্য নেন। আর অন্যদের পেজ নাম্বার গুরুত্বপূর্ণ না, কারণ আর্টিকেলে মানে পেজ থাকেই 8-10টা। এই জন্য সব ব্যাকগ্রাউন্ডের ডিমান্ড একটু ভিন্ন ভিন্ন, তো এই জন্য রেফারেন্সিং স্টাইল ভিন্ন ভিন্ন হইতে পারে। কিন্তু এখন আমার কথা হইলো যে স্টাইলে হোক, আমার কি কোনো সমস্যা আছে? ওকে, একদম বলছে ক্রস রেফারেন্স কি, অনেক সময় আমরা একই আর্টিকেল থেকে আমাদের 2-3 বার তথ্য নেওয়া লাগে, তো কোনো সমস্যা নাই। আপনি 2-3 বার তথ্য নিলে ইনটেক্স সাইটেশন কি 2 বার হবে না 3 বার হবে, পূর্ণাঙ্গ রেফারেন্স কি 2 বার হবে না 3 বার হবে, এটা সফটওয়্যারই হচ্ছে ই করে দেবে, নির্ধারণ করে দেবে, ঠিক আছে? ঠিক আছে। তো
এই হলো বিষয়, আপনারা প্র্যাকটিস করবেন। মাহবুব আলম ভাই আপনাকে থ্যাঙ্কস। প্র্যাকটিস করলেই ক্লিয়ার হবে। আজকে যেটা করবেন, সবাই নিজের একটা টপিক নিয়ে 8-10টা আর্টিকেল ডাউনলোড করে রাখবেন। 8-10টা আর্টিকেল ডাউনলোড করে আমি যেভাবে দেখাই যেভাবে প্র্যাকটিস করবেন। কেউ কোনো কিছু একদিনে শিখে নাই, কিন্তু যেভাবে দেখানো হয়েছে আগের ব্যাচে সবাই পারতেছে। So আপনি কেন পারবেন না বলুন? আর এটা আপনার পুরো জার্নি জুড়েই লাগবে। অনেক সময় দেখবেন কাজ করতে গেলে যে ভাই আমার অথরের জায়গায় টাইটেল চলে চলে আসছে। যখনই দেখবেন অথরের জায়গায় টাইটেল চলে আসছে, মাস্ট বুঝবেন আপনার এন্ট্রিতে ভুল ছিল। তাহলে এন্ট্রিটা সংশোধন করে দেবেন। মানে জোটের ইম্পোর্ট ফাইনালটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এন্ট্রি ঠিক মানে আউটপুট ঠিক। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা এবার প্রশ্ন নেব। আমাদের আগামী ক্লাসটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা টার্নেটিং সফটওয়্যারের মেকানিজম, আর প্যারাফ্রেজিং টুলস এর মেকানিজম এগুলো দেখাবো। আগামী ক্লাসটা আবার তুলনামূলক একটু রিল্যাক্স টাইপ ক্লাস, কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস। একটু উপস্থিত থাকবেন। ওকে, একটু বলছেন রিয়েল টাইমে স্ক্রিন একটু পরে আসায় ক্লাসে একটু সমস্যা হয়। হ্যাঁ রাইট, সময় স্ক্রিন একটু পরে আসে, এটা ডিভাইস টু ডিভাইস ভ্যারি করে। আপনারা একটু ভিডিওটা দেখে নিন কেমন। ভিডিওটা পেয়ে যাবেন আজকে রাতের মধ্যেই। ওকে, আর কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রেইজ করবেন। মহিদ আপনি হাত তুলছেন, রোজা আপনি হাত তুলছেন, বলুন। নেক্সট ক্লাস হবে আমাদের শনি শনি সম্বুধ ক্লাস, মাহবুব ভাই। হ্যাঁ, মহিদ রোজা হাত তুলেছেন। যারা হাত তুলেছেন বলুন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। তারা আমাকে শোনা যাচ্ছে? আগে মহিদ আপনি বলুন, দেন জি, রোজা। আসসালামু আলাইকুম। জি। আমি আমি জানতে চাচ্ছি যে থ্যাংক ইউ, ক্লাসটা খুবই সুন্দর হয়েছে। এবং আহ, খুব আমি আমি খুব ভালো বুঝতে পারছি আর কি। জি। আর আমার আমার একটা কোশ্চেন হচ্ছে, যেটা হচ্ছে এই যে প্রত্যেকটা একটা একটা ইয়া জোটরেতে একটা একটা রেফারেন্স কি আমি অ্যাড করব, নাকি একটা আর্টিকেলের যতগুলাই হচ্ছে আমার সাইটেশন রেফারেন্স আছে সবগুলাই কপি করে একসাথে কি অ্যাড করার সুযোগ আছে কিনা? প্রশ্নটা ক্লিয়ার না। আমি বুঝাইতে পারি নাই। আমি বলতেছি যে আমার আর্টিকেলে যদি আমি 30টা রেফারেন্স দিই, তো 30টাই যদি আমি কপি করে তারপরে পেস্ট করে দিলে কি সম্ভব, না একটা একটা আমাকে অ্যাড করতে ও, হবে জুটে জুটে? ও মানে যে কাজটা অলরেডি হয়ে গেছে সেই কাজ জি যদি, জি জি ও জি, একটা একটা রাইট। করে করা লাগবে, ওটা পেস্ট করার তো অপশন নাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আপনাদের যে রানিং কাজ অলরেডি থ্যাংক ইউ। সফটওয়্যার ছাড়া হয়ে গেছে, আপনাদের কাজ হলো এগুলাকে এন্ট্রি করা। এবার এন্ট্রি আপনি যেভাবে করেন, ডাউনলোড করে হোক, ইয়ে দিয়ে হোক। ওকে, এদের বলছেন জোটোরোতে ওয়ার্ড অপশন থ্যাংক না ইউ ভেরি আসলে মাচ। কি কি করব? জোটোরোতে ওয়ার্ড অপশন আসবে, যদি একান্ত না আসে ইউটিউবে ভিডিও দেখবেন। আর ওদের ওয়েবসাইটে কিছু সমাধান দেওয়া আছে আর কি। হয়তো পুরান ভাষণ আপনার ইউজ করা লাগতে পারে, এই আর কি। ওকে, একদম বলছেন আর্টিকেল যদি বাংলায় লিখতে হয়, সেক্ষেত্রে বাংলা পেপারগুলা কি সফটওয়্যার দিয়ে রেফারেন্সিং করা যাবে? আমি আসলে শিওর না যে আমাদের বাংলাদেশি কোনো রেফারেন্সিং ডেডিকেটেড স্টাইল আছে কিনা, আমি এটা একটু জেনে বলতে হবে আমার। নর্মালি আমরা তো রিসার্চের কাজগুলো বাংলায় করি না, ফলে এটা ওরকম জানাও নেই। ইশতিয়াক হাসান হাত তুলেছেন। স্যার একটা কোশ্চেন ছিল আমার। জি। স্যার কোশ্চেনটা হচ্ছে আর কি স্যার, আমরা কি এখন থেকে রিসার্চ পেপার গুলো পড়া শুরু করবো কিনা? না, আমাদের লেকচার নাম্বার 6 আমরা টাইটেল টপিক শেখাবো। তখন থেকে মূলত আপনাদের বলা যায় যে নিজেদেরও কাজ শুরু হবে। কিন্তু এখন এমনি আজকের ক্লাসে প্র্যাকটিসের জন্য একটা সহজ টপিক নিয়ে আর 10টা আর্টিকেল ডাউনলোড করে, মানে আজকেরটা প্র্যাকটিস করতে পারেন আর কি। আমার কথা বুঝছেন? জি স্যার, কিন্তু এমনি রিসার্চ পেপার গুলো এমনি জাস্ট ডাউন একটু দেখবো আর কি, তাই তো? হ্যাঁ, আপাতত আপাতত কিছুই করা লাগবে না, জাস্ট আজকের ক্লাসের জন্য যতটুকু দরকার ততটুকু করুন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। জি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি জি। আমি বলতেছি যে আমরা যখন ব্রাউজার কানেক্ট করি, ধরেন নিউজ পেপার থেকে বা কোনো একটা অনলাইন রিপোর্ট থেকে আমরা কানেক্ট করছি, বাট একটা পর্যায়ে গিয়ে হচ্ছে ওই নিউজ পেপারের টাইটেলটা অল্টার হয়ে গেছে বা হচ্ছে নিউজটা রিমুভ হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের জোটেরাতে বা আমাদের রিসার্চ পেপারে কোনো ধরনের নেগেটিভ ইফেক্ট পড়বে কিনা? নেগেটিভ ইফেক্ট পড়বে না এই কারণে দুই ধরনের সোর্স থাকে আর কি। আমরা এটাকে এইভাবে বলি যে একটা হচ্ছে যে মানে কমন সোর্স, একটা হলো আনকমন সোর্স। কমন সোর্স হলো আর্টিকেল, বুকস এগুলা, হ্যাঁ। এগুলোর ক্ষেত্রে যদি কোনো আর্টিকেল রিট্রাক্ট হয় তখন রিট্রাকশন নোট থাকে। হুম। তো এটা ক্ষেত্রে কোনো সমস্যা নাই।
আর আনকমন সোর্স যেগুলো, এগুলো রিসার্চ আর্টিকেল আমরা এমনি খুব কম ব্যবহার করি, তবু এগুলোর ক্ষেত্রে যদি চেঞ্জ হয় সেটা ক্ষেত্রে আপনার সমস্যা নাই আর কি। মানে আপনি তো আপনার লিঙ্কটা দেবেন, পরে ওই লিঙ্কে যদি না পাওয়া যায় সেটা সেটা মানে আপনার উপর দায় আসবে না। এটা খুব রেয়ার কেস, কিন্তু এটা মানে আনকমন সোর্সের ক্ষেত্রে এটা সমস্যা হয় না, বুঝছেন? কিন্তু কমন সোর্সে যেন ভুল জি না হয়। ভাইয়া, থ্যাংক ইউ। রাইট, ভালো প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম। জি জি বলুন। আহ স্যার, আমার থিসিসটা তো বাংলায়, এখন আমি বাংলায় রেফারেন্সিংটার জন্য মানে যদি কি, আপনি আন্তর্জাতিক বাংলায় কোনো কিছু বাংলায় জোটারোতে জোটারোতে বাংলা কোনো স্টাইল আছে কিনা একটু আমার টোটাল ওই এতে গিয়ে একটু চেক করে দেখতে হবে। কিন্তু বাকি সবকিছু সেমই হওয়ার কথা। যদি বাংলায় কোনো স্টাইল থাকে তাহলে ওই যে বাংলা ডকুমেন্ট অ্যাড করে অথরের জায়গায় অথর থাকবে। মানে আমি বলতেছি বাংলা বাংলা যদি স্টাইল জোটারো থাকে, তাহলে অন্যরা যেভাবে করে আপনি একই একই ভাবে করবেন। আপনি just বাংলা ওই স্টাইলটার নামটা চেক মানে করে দিবেন। বাংলা স্টাইলটা আছে কিনা এটা আমি শিওর না, এটা আমার একটু চেক করতে হবে। আমার কথা আচ্ছা বুঝছেন? স্যার। একটু জোটরোতে ওই গেট এডিশনাল স্টাইলে গিয়ে দেখেন তো আমাদের বাংলাদেশি যে যদি কোনো ভার্সিটির কোনো রেফারেন্সিং স্টাইল থাকে, যেমন ঢাকা ইউনিভার্সিটির স্টাইল বা এরকম কোনো স্টাইল, ওই নামটা জোটরোতে আছে কিনা দেখি। কারণ ওখানে 10,000 স্টাইল যেহেতু আছে, নিশ্চয়ই থাকতে পারে। থাকলে এরপর তো অ্যাজ ইউজুয়াল নিয়ম, আপনি এন্ট্রি করবেন, সে বাংলা হলে বাংলাতেই ওই অনুযায়ী আউটপুট দেবে। কিন্তু আমরা বাংলায় যেহেতু রিসার্চের কাজ একদম করিই না, ফলে এটা একটু মানে না দেখে বড়টা ডিফিকাল্ট। আচ্ছা, থ্যাংক ইউ। যেমন আপনি একটু আগে একটু খেয়াল খেয়াল করছেন যে ট্রান্সলেটর অপশনটা আমরা যখন ইউজ করছিলাম তখন কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা ওখানে আপডেট ছিল না আর কি। ঠিক আছে, সুপ্রিয়া দাস একটা প্রশ্ন করেছেন যে বাংলা আর্টিকেল গুলো ওখানে অ্যাড দিয়ে আপাই এমএলএ দিয়ে রেফারেন্সিং করলে হবে। আহ হওয়ার তো কথা, মানে আমার মতে হওয়ার কথা, একটু দেখে নেব। ওকে, তানজিনা তানি হাত তুলছেন ক্লাসের শুরুতে, কিন্তু পরে আর প্রশ্ন করেননি। প্রশ্ন চাইলে করতে পারেন, অন্য কারো প্রশ্ন থাকলেও করতে পারেন। ওকে, প্রশ্ন থাকলে প্রশ্ন ঠিক আছে, তাহলে আমরা যদি প্রশ্ন না না থাকে আজকে দুটুকু থাকুক। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, বিশেষ করে লেকচার 3 এবং 4। যারা মিস করেছেন দেখে নেবেন, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই দ্রুত অ্যাড হয়ে নেবেন। যারা পে করা করা শুরু করেছেন আমাকে না, বরং রনি ভাইকে জানাবেন পে করে। ঠিক আছে, আজকে এতটুকু থাকলো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, কেমন? জি, সালাম। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ।